So there are myriad of political ideologies within a specific society. Mostly the way we divided the uh, ideological fronts in our own society is something left versus right, তাই না? লিবারেল, কনজারভেটিভ, রেডিক্যাল, মডারেট, তাই না? আমরা এইভাবে মোস্টলি উই ডিভাইড দেম। তুমি দেখবা who are the left and who are in right front, who are the conservatives, who are the liberals, who are the radicals, who are the reactionaries. So দেখবা সোসাইটিতে আমরা কিভাবে হচ্ছে how we define this kind of categories. First of all তুমি দেখবা যারা হচ্ছে left liberal, they always desires repeat for reaching change, believes people can improve their lives through the use of reason. আর যারা ক্লাসিক্যাল লিবারেল, believes in natural law, private property is inalienable. প্রাইভেট প্রপার্টি তো বুঝছো যে হ্যাঁ ইট ইজ সামথিং যে তোমার হচ্ছে প্রত্যেকের হ্যাঁ নিজস্ব সম্পত্তি থাকতে পারবে, and government oppressed by people, they also talk about it. এবং in contemporary world you will see the contemporary liberals argue for private property is a social right. প্রাইভেট প্রপার্টি মানে কি তোমার হচ্ছে হ্যাঁ তোমার আমরা ব্যক্তিগত মালিকানা বলি না, ব্যক্তিগত সম্পত্তি নিজে থাকবে। গভর্নমেন্ট শুড বি ইউজ টু ইমপ্রুভ লাইফ থ্রু সোশ্যাল এক্সপেরিমেন্ট। হ্যাঁ গভর্নমেন্ট হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে ট্যাক্সেশন ফ্রি দিবে ফর তোমার হচ্ছে পুয়ার পিপলস। তারপর হচ্ছে গভর্নমেন্ট উইল প্রোভাইড অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস সাচ অ্যাজ ইলেকট্রিসিটি ব্লা 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 ব্লা। গভর্নমেন্ট উইল প্রোভাইড তোমার হচ্ছে হ্যাঁ ফ্যাসিলিটিস ইন এডুকেশন সেক্টর, ইন হেলথ সেক্টর। হ্যাঁ will budget more and more, they argue for this kind of issues. আর যারা হচ্ছে radical left তারা হচ্ছে desires immediate fundamental change, and sometimes they frustrated and impatient and sometimes they are revolutionary, তাই না? যারা আর যারা হচ্ছে তোমার সোসাইটিতে মডারেট কারা, হ্যাঁ মডারেটটা হচ্ছে fairly content with society, supports gradual change. সোসাইটিতে যা আছে তারা তার ঠিক আছে, হ্যাঁ fairly content with society, মানে এভরিথিং কে তারা এভরিথিং দে থিং ইট ইজ সামথিং ওকে। মানে সোসাইটিতে আমরা যাদেরকে বলি আর কি স্ট্যাটাস কো এবং মডারেট সবকিছু হ্যাঁ তোমার লেফট এবং রাইট এর মাঝামাঝি মধ্যমপন্থী আমরা যাদেরকে বলি আর কি। আর যারা রাইটিস্ট তাদের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে কনজারভেটিভ, মোস্ট কন্টেন্ট উইথ সোসাইটি, অ্যাক্টিভ ইন ডিফেন্ডিং ইট এগেইনস্ট চ্যালেঞ্জ টু দ্য স্ট্যাটাস কো। তারা মনে করে যে তাদের আদব ঐতিহ্য এগুলো রক্ষা করতে হবে। ফ্যাসিনিস্টিক অ্যাবাউট হিউম্যান ক্যাপাসিটি টু ইমপ্রুভ লাইফ থ্রু ইউজ অফ রিজন, ডিফেন্স অন হ্যাঁ তোমার হচ্ছে ট্রাইড এন্ড ট্রু ইনস্টিটিউশনস, প্রাইভেট প্রপার্টি ইজ ইনএলিয়েনেবল রাইট, দে অলসো আর্গিউ ফর ইট। আর হচ্ছে তোমার হচ্ছে এদের মধ্যে কিছু আবার রিঅ্যাকশনারিজ আছে, উইচেস থিংস be as they were, frustration level of extreme reaction is equal to that of extreme radical, তারাও সামটাইম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবং তুমি দেখবা এই দুটো গ্রুপের মধ্যে যারা লেফট দে অলওয়েজ তোমার হচ্ছে প্রপাগেটেড ফর হিউম্যান রাইটস, রেশনালিজম, ইকুয়ালিটারিয়ানিজম, পার্সোনাল লিবার্টি, ইন্টারন্যাশনালিজম, সেকুলারিজম। হ্যাঁ আর যারা কনজারভেটিভ তুমি দেখবা তারা হচ্ছে প্রপার্টি রাইটস, ব্যক্তিগত মালিকানার পক্ষে মোস্টলি তারা দে আর্গু। elitism আছে, they are sometimes they support authoritarianism, they are more likely nationalist। আমরা এগুলো নিয়ে আলাপ করব। হ্যাঁ এখন আসো ম্যাপিং দ্য প্রেফারেন্সেস, হ্যাঁ ইকোনমিক লেফট এবং রাইট। ক্যান ইউ হিয়ার মি? Can you hear me? Yes, sir. Okay. Yes, sir. Yes, sir. Okay. So when we talk about তোমার economic left and right, think about যে when we talk about economic left right, first of all, what is the question of economic left or right? Yeah. It is something concerned with how far the state or the political majority should intervene in economic freedom of its citizen. একটা দেশের অর্থনৈতিক বাস্তবতার বিষয়ে রাষ্ট্র কি পরিমাণে হস্তক্ষেপ করবে আর কি পরিমাণ করবে না, এই জিনিসে দেখবা তোমরা হচ্ছে দেখবা যে নানান ধরনের মানুষজন আছে। হ্যাঁ তা যেমন তোমার ইন্ডিভিজুয়াল থিঙ্কিংটাও ডিফারেন্ট হইতে পারে। অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ওয়েলফেয়ার স্টেট, ট্যাক্সেশন এন্ড মার্কেট রেগুলেশন, এগুলো হচ্ছে মোস্টলি ইস্যু। এখন আসো যারা লেফট দে বিলিভ ইন দে বিলিভ দ্যাট মেজরিটি শুড। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ইয়েস প্লিজ। স্যার আপনার কথা মানে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। জি স্যার, ওকে এখন যাচ্ছে। ওকে
So the thing is that the left, they believe that the majority should intervene, while the right believe that the majority should not be able to intervene. ওকে, খেয়াল করো একটা জিনিস, যেমন একটা দেশে তোমার হচ্ছে হেলথ সেক্টরে কি পরিমাণ গভর্নমেন্ট তোমার হচ্ছে অ্যালোকেট করবে, বাজেট করবে, এটা কিভাবে ঠিক হয়? ধরো থিঙ্ক অ্যাবাউট, তুমি মান্থলি 50,000 আর্ন করো, তোমার হচ্ছে তোমার তোমার 50,000 আর্ন করো, তুমি সরকারকে কতটুকু ট্যাক্স দিতে চাও? সরকার তোমার থেকে কতটুকু ট্যাক্স আশা করে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমাদের কারোই ভিডিও দেখা যাচ্ছে না, কারোই না। প্লিজ এই গোস্ট হয়ে থেকো না প্লিজ। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্যার। হ্যাঁ বলো, ইয়েস প্লিজ। সো হচ্ছে একটা রাষ্ট্রের ইকোনমিক ইস্যুতে গভর্নমেন্ট কতটুকু ইন্টারভেন করবে না করবে, আমি তোমাদের একটু মতামত জানতে চাচ্ছি। ইয়েস প্লিজ, ওয়াসি বলো। হাই ওয়াসি। স্যার এটা ডিপেন্ড করে কোন টাইপের, অনেকগুলো ফ্যাক্টর আছে স্যার। এখন পার্সোনালি আমি মনে করি যে ইন্ডিভিজুয়াল গ্রোথটাকে সাপোর্ট করা উচিত বেশি, সেক্ষেত্রে মোর টু দি লিবারাল সাইড। বাট কিন্তু অনেক সময় সেটা দেখা যায় যে একটু মানে যখন মানে পিপলদের নেচারের উপরে নির্ভর করে, তাদের এডুকেশনাল কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। আচ্ছা, আমি কতগুলো তোমাকে ক্লু দিই। একটা জিনিস, তুমি কি মনে করো যে ইন্ডিয়া বা চায়না তারা যদি বাংলাদেশে তোমার হচ্ছে এক্সপোর্ট করতে চায়, হ্যাঁ, তাদের পণ্যের উপরে সরকারের ট্যাক্স আরোপ করা উচিত কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? ট্যাক্স আরোপ করা উচিত, কিন্তু এত পরিমাণে না যে আমাদের বিনিয়োগ একেবারে কমে যাবে। আচ্ছা, ওকে। সো আচ্ছা, সরকার হোল তোমার স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেটাইজ হয়ে যাওয়া উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই এগ্রি উইথ দ্যাট। প্রাইভেটাইজ হয়ে যাওয়া, not entirely. সরি না, ওয়াসি, ডু ইউ এগ্রি মানে- উইথ দ্যাট যে হোল তোমার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেটাইজ হয়ে যাক? জি স্যার, আমি এগ্রি করি এটার সাথে। হোয়াই ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? স্যার কারণ আমি মনে করি যে পার্সোনাল মানে হ্যাঁ, কম্পিটিটিভ দিক থেকে যদি আমরা মানে কম্পিটিশনটা বাড়াই, তাহলে সেখানে যে মার্কেটটা ক্রিয়েট হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু যদি আমরা সেটা গভর্নমেন্টাল সেক্টরে রেখে দেই, সেখানে প্র্যাকটিক্যালি স্পিকিং করাপশন থেকে শুরু করে অন্যান্য অনেক মানে ব্যাকওয়ার্ড কিছু ব্যাপারের সম্ভাবনা বেশি। কিন্তু প্রাইভেটাইজেশন যদি আমরা যদি কেউ গরিব থাকে তাহলে মানে সে কিভাবে কস্টটা বিয়ার করবে? আমি জাস্ট আমার একটা উদাহরণ দিই। আমার হচ্ছে ফাদার ইন ল, তোমার হচ্ছে লাস্ট 10 মানে উনার হচ্ছে কোভিড পজিটিভ হয়েছে হচ্ছে 5 জুলাই, বুঝছো? শুনতেছো আমার কথা? হ্যালো? জি স্যার। Yes, sir. আচ্ছা, সো হচ্ছে আমরা তো প্রথমে কি করলাম, মানে হাউস ট্রিটমেন্ট এভরিথিং। যখন এটা সিরিয়াস পর্যায়ে চলে গেল, আমরা আইসিইউ তে নিলাম হচ্ছে 22 জুলাই, হ্যাঁ 22 জুলাই নিয়ে গেলাম আইসিইউ তে, ওনার যখন একদম ফল করলো। সো আমরা একটা প্রাইভেট হসপিটালে নিয়েছি। আফটার 10 days মানে উই রিয়ালাইজ ইট ইজ সামথিং ইম্পসিবল ফর আস টু বিয়ার এভরিথিং। মানে বুঝেছো জিনিসটা? বাংলাদেশের প্রাইভেট আইসিইউ কস্ট হচ্ছে পার ডে ওরা আমাদের থেকে প্রায় হচ্ছে 65,000 করে নিয়েছে। একটা পর্যায়ে এসে থিঙ্ক অ্যাবাউট, আমার পক্ষে সম্ভব হয়েছে, আমাদের হ্যাঁ আমার ব্রাদার ইন ল বাকিরা তাদের সবার পক্ষে সম্ভব হয়েছে 10 days পর্যন্ত হচ্ছে জিনিসটাকে কি করা। হ্যাঁ দেখো, ইজ ইট পসিবল ফর দ্য লে পিপল টু তোমার হচ্ছে মানে এটাকে কি বলবো, হ্যাঁ লুক আফটার this kind of patient by their own income? Do you think like that? Was পাবলিক হসপিটালে তো আপনি আইসিইউ পাবেনই না স্যার এখন। হ্যাঁ কি বলো? আমি তো লাস্টে এই যে আমার এক বন্ধু দিয়ে শেষ পর্যন্ত এই যে তোমার হচ্ছে আমাদের ব্রাকিউনির অপোজিটে একটা হসপিটাল আছে গ্যাস্ট্রো লিভার, ওখানে একটা আইসিইউ ম্যানেজ করেছি। এখন কিন্তু আমাদের পার ডে 500-600 টাকা করে খরচ যায়। খেয়াল করছো জিনিসটা ওয়াসি? জি ওয়াসি, স্যার। সো জি স্যার, শুরু হচ্ছে স্যার। আচ্ছা, এখন তুমি হোয়াই ডু ইউ থিঙ্ক যে স্টিল হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট যে প্রাইভেট ইয়াটা কেন থাকা উচিত? হোয়াই ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? স্যার রাইট নাও প্রাইভেটাইজেশন সম্ভব না, কিন্তু আপনি যদি গভর্নমেন্টের মানে ব্যবস্থাটার উপরে সবকিছু, স্বাস্থ্য খাতের মতো এমন একটা বিষয় এতটা নির্ভর হতে যান, সেখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখানে
করাপশন থেকে শুরু করে নানা কারণে সেখানে আমরা যতটুকু লাভ পাবো তার থেকে বেশি ক্ষতি হবে। কিন্তু আমরা যদি এমন হয় যে আমরা একই সাথে আমরা এডুকেশন সেক্টরটাকে আমরা অনেক ডেভেলপ করলাম, আমাদের আশেপাশের যে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলো আছে সেগুলোকে ডেভেলপ করলাম, তারপরে গিয়ে স্বাস্থ্যখাত যদি আমরা প্রাইভেটাইজ করে ফেলি, তখন সেখানে মানুষের জন্য সেটা বেটার হবে কম্পারেটিভলি স্পিকিং। ওকে, আর মানুষের জন্য কস্ট বেড়ে যাবে না? মানে যদি প্রাইভেটাইজেশন করা হয়, মানে এই যে স্যার এইমাত্র বললো যে কস্ট পার ডে 65K এন্ড এভরিথিং, সো প্রাইভেটাইজ মানে স্বাস্থ্য যদি খাতটাকে ওয়াসি প্রাইভেট। ওয়াসি যদি আমি তোমাকে ব্যাপারটা একটা বলি, সরি ওয়াসি আমি একটু ইন্টারাপ্ট করছি। ধরো হচ্ছে বাংলাদেশের রেল লাইন, হ্যাঁ বাংলাদেশের রেল লাইনের ভাড়া এক সময় খুবই খুবই কম ছিল। ঢাকা থেকে একটা ট্রেনের বগি, এই যে সুবর্ণ আই ডোন্ট নো যে তোমরা ট্রেনে কখনো হচ্ছে চড়ো কিনা, এখন তো মোস্টলি সবাই এয়ারে চলাফেরা করে, হ্যাঁ যারা আমাদের আশপাশে বন্ধু বান্ধবদেরকে দেখি। কিন্তু আমরা তো একসময় এখনো স্টিল আমার মতো মানুষ, আমি তো লোকাল বাসেও চলি, ট্রেনেও চলি, সব জায়গায় চলি। দেখো আমি এক সময় দেখতাম হচ্ছে তোমার ট্রেনে চিটং এর বগি হচ্ছে অনেকগুলো, প্রায় 25, 26, 28টা। তোমার হচ্ছে উত্তরবঙ্গের যে ট্রেন গুলো আছে নর্থ বেঙ্গল, বিশেষ করে তোমার নীলসাগর, তারপর হচ্ছে এটার নাম কি দ্রুতযান এক্সপ্রেস, আমি জানি না তোমরা কখনো উত্তরবঙ্গে গেছো কিনা, সেখানে 12টা থেকে 13টার বেশি বগি ইনক্লুডই হইতে দেয় না। মানে সরকার চায়, সরকারের একটা হচ্ছে জায়গা আছে যে তারা চায় যে রেলে পর্যাপ্ত পরিমাণ যাত্রী দে ক্যান মুভ, বাট সরকার আবার পলিসি লেভেলের এমন কেউ আছে যে তারা মনে করে যে ট্রেনে যদি প্রচুর পরিমাণে যাত্রী যায়, তারা যে এই যে প্রাইভেটাইজ যে তোমার হচ্ছে বাস, হ্যাঁ ট্রান্সপোর্টেশন যে ইন্ডাস্ট্রি, দে উইল বি এন্ডেঞ্জার্ড। এই জন্য তারা কিন্তু সরকারকে পয়সা দেয়, পয়সা দিয়ে বলে যে দ্রুতযান এক্সপ্রেসের বগি আপনার 30টার জায়গায় 13টা দেন। বুঝেছো জিনিসটা? সো এ চাঙ্ক, এ লার্জ চাঙ্ক অফ বিজনেস তোমার হচ্ছে এলিট, হ্যাঁ তারা কিন্তু ক্যাম্পেইন করে। ইট ইজ সামথিং, ইট ডাজন্ট মিন এটাকে আমি নেগেটিভলি দেখতেছি তা না, তোমার হচ্ছে সবকিছু দিয়েই কিন্তু দেশের ইকোনমিটা বাড়তেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট দ্য ইস্যু ইজ দ্যাট টু হোয়াট এক্সটেন্ট গভর্নমেন্ট ক্যান এক্সপেন্ড টু ইটস ওন সিটিজেনরি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইস্যু। যেমন তোমরা দেখো ইউকে তে তোমার হোল তোমার হচ্ছে হেলথ সিস্টেম টোটালি ফ্রি, ওরা একটা সিস্টেম ডেভেলপ করেছে এনএইচএস, আই ডোন্ট নো যে তোমরা এটার সঙ্গে পরিচিত কিনা, ন্যাশনাল মানে হেলথ সার্ভিস, এভরিথিং সেখানে কিন্তু সবকিছু ফ্রি। এখন আসো বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু মানে সবকিছু ফ্রি আবার সবকিছু প্রাইভেট, বাংলাদেশে দুটোই আছে, পাবলিক প্রাইভেট দুটোই সমান তালে আছে। শুনতেছো আমার কথা? শোনা যাচ্ছে? ইয়েস স্যার। এখন আসো বাংলাদেশে তো আমরা তো এখনো রাষ্ট্রই করি নাই, আমরা মানে রাষ্ট্র করি নাই বলতে কি, রাষ্ট্র সম্পর্কে আমাদের নাগরিকদের সে পরিমাণ এখনো বোঝাবুঝির জায়গায় যায় নাই। কিন্তু আমাদের নাগরিকদের মধ্যে অন্তত এই জায়গাগুলো আছে, যেমন এই যে তুমি বলতেছো যে হ্যাঁ আমরা ইন্ডিয়াকে কি পরিমাণ ট্যাক্সের মধ্যে দিব, বা আমরা ইন্ডিয়াতে পণ্য রপ্তানি করতে ইন্ডিয়া আমাদেরকে কতটুকু ট্যাক্স দিবে, এগুলো নিয়ে নানান ধরনের কিন্তু তর্ক আছে। একটা জনগোষ্ঠীর কি পরিমাণ ট্যাক্সেশন আমরা অ্যালাউ করব, দেখো বাংলাদেশে ট্যাক্সেশন কি পরিমাণ, আবার এই ট্যাক্সেশন গুলা কোন কোন, আমাদের স্বাস্থ্য খাত গুলো দেখো, থিঙ্ক অ্যাবাউট যারা হচ্ছে ওল্ড পিপল, তাদের জন্য দেখবা বাংলাদেশে হচ্ছে মোস্টলি ইগনোর, হ্যাঁ মোস্টলি ইগনোর। যারা পিপল উইথ ডিসএবিলিটি, আমি তো দেখতাম, আমি যখন লন্ডনে ছিলাম দেখতাম হচ্ছে মানে আল্লাহ মাফ করুক আমি এটাকে খুবই মানে ইয়া করে বলছি, বাংলাদেশে দেখো না কারো যদি একটা পিপল উইথ ডিসএবিলিটি থাকে কারো ফ্যামিলিতে, এটা একটা বার্ডেন মনে করে, সবাই কষ্ট মনে করে। ইউকে তে টু সাম এক্সটেন্ট কারো যদি একটা মানে একটা চাইল্ড উইথ ডিসএবিলিটি হয়, বাবা মা টু সাম এক্সটেন্ট খুশি হয়ে যায়। বাংলাদেশের যে ওই যে সিলোটি যে ফ্যামিলিটা, আই এম নট ব্র্যান্ডিং দ্য সিলোটিজ অ্যাজ মানে ইউনিক ক্যাটাগরি, বাট আমি অনেককে দেখেছি এরকম যে তারা যদি একটা ডিসেবল সন্তান হয় তারা অনেক খুশি হয়ে যায়, কারণ গভর্নমেন্ট থেকে এত পরিমাণ পয়সা পাতি পায়। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট দ্য ইস্যু ইজ দ্যাট যে তোমার হচ্ছে এই বাংলাদেশ, আমি এটাকে মানে ইয়া করছি না, খাটো করছি না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখো বাংলাদেশের কোন ভেহিকল, বাংলাদেশের রাস্তাঘাট, ইট ইজ সামথিং ডিসক্রিমিনেটরি টুয়ার্ডস পিপল উইথ ডিসএবিলিটি। পৃথিবীর তুমি অসংখ্য রাষ্ট্র আছে, তুমি যখন যাবা দেখবে যে প্রত্যেকটা বাসে যারা পিপল উইথ ডিসএবিলিটি তাদের জন্য আলাদা প্রোটেকশন আছে, বাসে উঠার জন্য তাদের দরজা আলাদা, তাদের জন্য আলাদাভাবে বাস মানে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, তুমি যদি থাকো তুমি সিট ছেড়ে দিতে হবে, অসংখ্য অ্যারেঞ্জমেন্ট আছে। বাংলাদেশে তো মেয়েদের জন্যই তো সিট নেই, আমি তো পিপল উইথ ডিসেবিলিটি কি করব, একটা মেয়ে তো বাসেই উঠতে পারে না, বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ কি পরিমাণে স্ট্রাগল করা লাগে। কারণ হচ্ছে এই যে দেখো এগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো কথাবার্তা নাই, এগুলো নিয়েই কিন্তু পলিটিক্যাল তর্ক বিতর্ক হয় যে সরকার এইসব জায়গায় তোমার ভর্তুকি দিবে কিনা, এক্সপেন্ডিচার করবে কি করবে না, ইট ইজ খুব ইম্পর্টেন্ট ইস্যু।
ইউকেতে দেখো ওরা কিন্তু ওদের ট্রান্সপোর্টেশনটাও হচ্ছে তোমার হচ্ছে মোস্টলি ন্যাশনাল। আমি ডাজন্ট মিন ওদেরকে খুব ইয়া করে ফেলতেছি তা না। রিসেন্টলি তোমার হচ্ছে ইউএস এর অবস্থা খুবই বাজে গেছে নাগরিক, বাট অনেক কিছু আবার তারা আবার মোকাবেলা করেছে বিকজ অফ দেয়ার সোশ্যাল প্রোটেকশন সিস্টেম। বাংলাদেশে যদি তুমি থিঙ্ক অ্যাবাউট, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি সোশ্যাল প্রোটেকশন একটু পরে যাব। সোশ্যাল প্রোটেকশন, হোয়াট ইজ সোশ্যাল প্রোটেকশন? ইফ ইউ আর আনএমপ্লয়েড, গভর্নমেন্ট তোমার হচ্ছে উইল লুক আফটার ইউ। তোমার হচ্ছে এটার নাম কি, তোমার হচ্ছে শিক্ষার এভরিথিং গভর্নমেন্ট উইল লুক আফটার। হেলথে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে গভর্নমেন্ট তোমার হচ্ছে হ্যাঁ তোমার অ্যালোকেট করবে বাজেট। যারা পিপল উইথ ডিসেবিলিটি তাদের সবকিছু রক্ষণাবেক্ষণ করবে। তারপর হচ্ছে যারা হচ্ছে স্পেশাল প্রোটেকশন দরকার, শুধু ডিসেবিলিটি না, অনেকেরই স্পেশাল প্রোটেকশন দরকার। হ্যাঁ, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সবগুলো অ্যারেঞ্জ করা দরকার। সেফ তোমার হচ্ছে তোমার ওয়ার্ক প্লেস তৈরি করা দরকার। এগুলো নিয়ে গভর্নমেন্টের আলাদা ইয়া থাকে, ডে কেয়ার সেন্টার, তাই না, অসংখ্য ইস্যু আছে। সো আমাদের দেখো যে আমরা যখন টক অ্যাবাউট দ্য বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশের সোসাইটিতে হ্যাঁ তুমি দেখবা, ইয়েস, বাংলাদেশের সোসাইটিতে দেখবা যে হচ্ছে অসংখ্য হসপিটাল আছে। একটা তোমার হচ্ছে বাংলাদেশের সব জায়গায় তুমি দেখবা একটা লার্জ চাঙ্ক অফ পিপল, এ লার্জ চাঙ্ক অফ কমিউনিটি আছে। তোমরা দেখবা যে তারা মানে প্রাইভেটাইজেশনকে মোস্টলি তারা এগুলাকে কি করে, হ্যাঁ এগুলাকে তারা তারা কি করে, এনজিওয়াইজেশন, প্রাইভেটাইজেশন এগুলার তারা এনকারেজ করে। কিন্তু তুমি এই যে কোভিড সিচুয়েশন তো দেখা গেল যে প্রাইভেটাইজেশন কি পরিমাণ প্রবলেমেটিক ফর এ কান্ট্রি। উইদাউট এক্সপেন্ডিং এগেইনস্ট তোমার ইটস ওন সিটিজেনরি এবং পাবলিক ইনস্টিটিউশন ডেভেলপ না করার বিপদ আমরা তো এই ক্রাইসিস মুভমেন্ট গুলোতে দেখতে পারি। বুঝেছো জিনিসটা? কোন প্রাইভেট হসপিটালে মানুষ চিকিৎসা পায় নাই মোস্টলি অনেক মাস, 3-4 মাস। তুমি খেয়াল করো দেখো, তারা দে আর টোটালি রিলাক্টেন্ট, কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই। কিন্তু তুমি গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো অ্যাটলিস্ট তাদের এই অ্যাকাউন্টেবিলিটি গুলো দিন শেষে থেকে যায় এবং থাকা লাগে। বুঝেছো জিনিসটা? ওয়াসি, ইট ডাজন্ট মিন যে সবাইকে একই ধরনের আইডিওলজিতে বিশ্বাস করতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট। সো আমরা যদি দেখি, তুমি দেখো যে দ্য লেফট বিলিভস দ্য মেজরিটি শুড ইন্টারভেন, মানে যারা ইকোনমিক লেফট তারা মনে করে যে গভর্নমেন্টের এখানে ইন্টারভেন করা উচিত। আর যারা তোমার হচ্ছে তোমার পলিটিক্যালি রাইটিস্ট পজিশনে থাকে, দে বিলিভ দ্যাট দ্য মেজরিটি শুড নট বি এবল টু ইন্টারভেন। হ্যাঁ, তোমার হচ্ছে এই সবগুলোতে ইন্টারভেন করা উচিত না। তোমরা এই তর্কগুলো ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এনি কোশ্চেন? No, sir, clear. Any question? Afrin, any question? Afrin, can you hear me, Afrin? No, sir. Yes, sir. আচ্ছা, সো বুঝতেছো তোমরা? আচ্ছা, এরপর আসো একই রকম ভাবে Yes, sir. সোশ্যাল মানে ইকোনমিক লেফট, যেমন ইকোনমিক ইস্যুটা হচ্ছে কত পরিমাণ ট্যাক্সেশন হবে। তোমরা কি পরিমাণ ট্যাক্স দাও বাংলাদেশে জানো? তোমরা তো এখনো ছোট স্টুডেন্ট, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন কি পরিমাণ ট্যাক্স দেয় জানো? বাংলাদেশের ট্যাক্সেশন স্যার সিস্টেম জানো তোমরা? আমার বাবা মারটা জানি। আচ্ছা, বাংলাদেশে কি পরিমাণ ট্যাক্সেশন দেওয়া লাগে এটা জানো? স্যার আইডিয়া নাই। আইডিয়া নেই তোমাদের? কারোই আইডিয়া নাই? Is there anyone from এক eco একটা program? সেক্টরে এক এক ট্যাক্স জি স্যার, আছে স্যার। Sir, 15%. পুরো 15%। Sir, 15%. 50% শুধু না, 15% তো ভ্যাট না খালি। Uh, না, না। sir, হ্যাঁ, 15% তো খালি ভ্যাট। না, তোমার হচ্ছে আয়কর, যেটা ইনকাম ট্যাক্স, মানে তোমার আয়ের Sir, উপরে income হচ্ছে tax- 10। Sir, আয়ের উপরে আমাদের তো হচ্ছে- progressive tax. It's আচ্ছা, like yes, from yes please, অদ্রিতা বলো। 25% পর্যন্ত progressive tax আমাদের। So এক একটা ইনকাম স্কেলের উপর ডিপেন্ড করে যে কত পার্সেন্ট ট্যাক্স Yes, impose হবে। ওকে। সো বাংলাদেশ হচ্ছে মোস্টলি যাদের হচ্ছে অ্যাবভ ইনকাম বোধহয় 2,50,000, তাদের কি তো ট্যাক্স দেওয়া লাগে তাই না ইয়ারলি? 3 লাখ স্যার। 2,20,000 Yes, না sir. 50,000? 2,20,000 স্যার ছিল আগে, 2,20,000 probably। 2,20,000 ছিল। সো তাদেরকে হচ্ছে মিনিমাম 10% ট্যাক্স দেওয়া লাগে তাই না? আর বাকিদের তো অনেক। বাংলাদেশে আবার তোমার হচ্ছে এই যে ইনকাম ট্যাক্স এর মধ্যে স্যার এটা কি মান্থলি না ইয়ারলি? ইয়ারলি মান্থলি ইয়ারলি। বাংলাদেশে তো তোমার হচ্ছে বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেম নিয়ে আরো অসংখ্য ডিবেট আছে,
ইকোনমিক্স স্টুডেন্টরা অনেক জানে এগুলো নিয়ে। যাই হোক, আমি সে আলাপে আপাতত যাচ্ছি না। আমি যাচ্ছি হচ্ছে কতটুক ট্যাক্স থাকা উচিত। তোমার জানো ব্রিটেনে তোমার যাদের ইনকাম হচ্ছে বাংলাদেশি টাকায় 40 লাখের বেশি, ওখানে তো মিনিমাম ইনকামই পার মান্থ হচ্ছে মিনিমাম 2 লাখ টাকা বাংলাদেশি টাকায় মিনিমাম, একদম যে সুইপার একদম লো লেভেল জব যারা করে, হ্যাঁ, যারা হচ্ছে তোমার হচ্ছে 40,000 এই যে মানে 40,000 এর বেশি ইনকাম করে তাদেরকে মান্থলি 40% ট্যাক্স দেওয়া লাগে। 40%, ক্যান ইউ জাস্ট ইমাজিন কত পার্সেন্ট জানো? 40%। তো হ্যাঁ, অনেক, লাইক অনেক এটা তো অনেক অনেক, কিন্তু খেয়াল করো ওখানে কিন্তু তাদের 40% ট্যাক্স এটা কি দিলেও, স্যার সমতা বজায় রাখার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যারা হচ্ছে লোয়ার কাস্ট তাদের এটা আরো কি অনেক কম। হ্যাঁ বলো। মানে এই যে মানে ইনকামের উপর ভিত্তি করে যে হুম। ট্যাক্সের পার্সেন্টেজের উঠা বসা করাটা, এটা কি স্যার আপনার মানে সমতা বজায় রাখার জন্য নাকি অন্য কিছু? ইয়েস, সোসাইটিতে একটা ব্যালেন্স তৈরি করার জন্য। ক্লিয়ার? ওই জন্য দেখবা ওদের সব মানুষের একটা কি গভর্নমেন্টের একটা পজিশন হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে সবাই যাতে একটা ন্যূনতম এক ধরনের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যাতে সবাই হচ্ছে ক্যারি অন করতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, সো তুমি দেখো 40, বাট তাদের 40% ট্যাক্স দিতে মানে তাদের খুব একটা গায়ে লাগে না, বিকজ তাদের হেলথ ফ্রি, এডুকেশন ফ্রি, এভরিথিং ফ্রি। সো আমাদের বাংলাদেশের সবচেয়ে লার্জ চাংটা তো চলে যায় ছেলে মেয়েদের পয়সা, মানে এডুকেশন কস্ট, তাই না? তারপর হেলথ, বাংলাদেশের মানুষের ইনকামের লার্জ চাঙ্ক। আরেকটা হচ্ছে তোমার বাসা ভাড়া। ও মাই গড, ঢাকা পরিমাণ যে পরিমাণ বাসা ভাড়া। ওকে, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, আচ্ছা, এরপর আসো ডাইমেনশন 2 হচ্ছে সোশ্যাল লেফট রাইট, যারা হচ্ছে সোশ্যাল মানে দে আর কনসার্ন উইথ হাউ ফর দ্য স্টেট অর দ্য পলিটিক্যাল মেজরিটি শুড ইন্টারভেন in the social freedoms of its citizen, attitude towards minority rights, lifestyle choices, post-material issues such as autonomy, freedom of speech, freedom of তোমার expression, censorship, democracy, environment, right to life, education, social justice, etc. এইসব ইস্যুতে গভর্নমেন্ট কি পরিমাণ ইন্টারভেন করা উচিত, কি পরিমাণ উচিত না। যারা সোশ্যাল লেফট তারা মনে করে মানে they tends to left tends to advocate the belief that the majority should not intervene. তাদের বক্তব্য হচ্ছে এইসব ইস্যুতে গভর্নমেন্টের ইন্টারভেন করা উচিত না, such as freedom of expression, freedom of right, ডেমোক্রেটিক্যাল যে প্র্যাকটিস, এর মধ্যে তোমার হচ্ছে মাইনরিটি রাইটস, এইসব বিষয়ে সতর্ক থাকা উচিত। তারপর হচ্ছে এডুকেশন, এইসব ইস্যুতে গভর্নমেন্টের ইন্টারভেন করা উচিত না। অন দ্য আদার হ্যান্ড যারা রাইটিস্টরা আবার এই জায়গায় বলে যে এখানে ইন্টারভেনশন থাকা উচিত। কিরকম ইন্টারভেনশন থাকা উচিত? যে তোমার হচ্ছে মানে এডুকেশন কারিকুলাম কেমন হবে, এখানে ইন্টারভেনশন থাকা উচিত। তারপর কতটুক সোসাইটিতে সবকিছু অ্যালাউ হবে, কতটুকু অ্যালাউ হবে না, দ্যাট শুড বি তোমার হচ্ছে ইন্টারভেন। বাংলাদেশে না একটু এটা আবার ব্লার এরিয়ার। বাংলাদেশে দেখা যায় যে কি এই যে রাইট লেফট দিয়ে এটা ভাগ করাটা টু সাম এক্সটেন্ট। বাংলাদেশে দেখা যায় সবাই ইন্টারভেন চায় কিছু কিছু ইস্যুতে, সবাই আবার ইন্টারভেন চায় না। বাংলাদেশের আমরা মানে এখানে কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ প্র্যাকটিসেস আমরা দেখি আর কি। ওকে, সো তোমরাও দেখবা এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা দেওয়া আছে, ম্যাপ আছে। এই মানে হয় তুমি এখানে ক্লিক করলে দেখবা যে তুমি কতটুক অথরিটেরিয়ানিজমকে তুমি সাপোর্ট করো, কতটুক তুমি হচ্ছে তোমার এটার নাম কি রাইটিস্ট, কতটুক লেফটিস্ট, কতটুক তুমি লিবার্টেরিয়ান। হ্যাঁ, এটা একটা তোমার হচ্ছে আই উইল ফরওয়ার্ড ইউ দা তোমার হচ্ছে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, তুমি সেখানে ক্লিক করলে দেখতে পারবা, ইউ ক্যান রিড ইউর পজিশন। তোমার হোমোসেক্সুয়ালিটির সঙ্গে তোমার হচ্ছে তোমার এটা সোসাইটিতে কি অ্যাকসেপ্টেড হওয়া উচিত নাকি অ্যাকসেপ্টেড হওয়া উচিত না। দেন হচ্ছে তোমার এটার নাম কি, এই যে এটার নাম এই এডুকেশন কারিকুলাম কতটুক কি পরিমাণ এখানে থাকা উচিত, কতটুক থাকা উচিত না। সেন্সরশিপ সোসাইটিতে থাকা উচিত নাকি উচিত না। মানে এই ধরনের মতামতগুলো এইগুলো দেখবে টু সাম এক্সটেন্ট ইট অলওয়েজ ভ্যারি ফ্রম সোসাইটি টু সোসাইটি। এবং সোসাইটিতে প্রত্যেকটা সোসাইটিতে দেখবা ডাইভার্স গ্রুপ থাকে, কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে, কেউ। বুঝেছো জিনিসটা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, সো ইকোনমিক লেফট রাইট এর ক্ষেত্রে আমরা দেখছি ইকোনমিক লেফট এর ক্ষেত্রে লেফটরা দে আর্গু ফর দ্য ইন্টারভেনশন, বাট ইন সোশ্যাল ইস্যুস দ্য লেফট আর্গু ফর নন ইন্টারভেনশন। ওকে,
আর হচ্ছে তোমার হচ্ছে ইকোনমিক ইস্যুতে রাইটিস্টরা মানে নন ইন্টারভেনশনের পক্ষে, আর হচ্ছে সোশ্যাল মানে তোমার হচ্ছে সোশ্যাল ইস্যুতে রাইটিস্টরা হচ্ছে ইন্টারভেনশনের পক্ষে। ক্লিয়ার? আরেকবার দেখে নিবা, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কোয়েরিজ, এটা দেখে নিবা। আচ্ছা, তোমরা তো এই যে এখানে অনেকগুলো ইস্যু আছে, আমি এগুলোতে ডিটেল যাব না। তোমরা তো জানো হোয়াট ইজ সোশ্যালিজম? ডু ইউ নো হোয়াট ইজ সোশ্যালিজম? Where the state controls the distribution of প্রপার্টি, হ্যাঁ, তারা মনে করে property. সোসাইটি, Yeah. হ্যাঁ তারা মনে করে যে সোসাইটিতে প্রাইভেট প্রপার্টি থাকাটা উচিত না, প্রপার্টির সবকিছু সোসাইটির সবকিছু রাষ্ট্রায়ত্ত থাকা উচিত, মানে পাবলিকের থাকা উচিত। ক্লিয়ার? ব্যক্তিগত সম্পত্তিকে তারা মোস্টলি ইগনোর করেন আর কি। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. মানে এই যে তোমরা দেখো না, এক্সকিউজ মি, যেমন তোমার হচ্ছে এই যে তোমরা বলো না এই বাড়ির মালিক আমি, এই ফ্ল্যাটের মালিক আমি, তাদের বক্তব্য হচ্ছে সব ফ্ল্যাটের মালিক হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র উইল ডিস্ট্রিবিউট দ্য ফ্ল্যাটস প্লটস টু ইটস ওন সিটিজেনরি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, Sir. হ্যাঁ বলো। স্যার, যেহেতু লেফটরা ইকোনমিক দিক দিয়ে ইন্টারভেনশন চায়, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইন্টারভেনশন চায়, সো ওরা কি তাহলে সোশ্যালিজম চাচ্ছে কাইন্ড অফ? ইয়েস, মানে লেফটরা তো দে অলওয়েজ তোমার আর্গু ফর দ্য সোশ্যালিজম এন্ড আচ্ছা এখন না মানে ফল অফ সোশ্যালিজম যেটা ঘটে গেছে 90s এর পরে, হ্যাঁ এটাতে অসংখ্য ব্লার এরিয়াস ডেভেলপ করেছে, বাট স্টিল এ লার্জ চাঙ্ক অফ পপুলেশন দে আর্গু ফর তোমার হচ্ছে মানে পাবলিক প্রপার্টি, হ্যাঁ, নট প্রাইভেট প্রপার্টি। ওকে, তারা সবকিছু মানে রাষ্ট্রায়ত্তের জিনিসগুলো তারা হচ্ছে মোস্টলি দে আর্গু ফর দ্যাট। ওকে, ক্লিয়ার? ওকে, ইয়া, ওকে ওকে, স্যার। সো বাংলাদেশে তো তাহলে এটা ইস্যু, রাইটরা বাংলাদেশে তো এটা কিন্তু সিরিয়াস ইস্যু। এই যে ঢাকা শহরে আমরা যে বলি না অমুক বাড়ির মালিক, দেখো না বাংলাদেশে এই যে বাড়ির মালিকানা পাওয়া, হ্যাঁ এটা কিন্তু সিরিয়াস ইস্যু। তো তোমার হচ্ছে এগুলোকে তোমরা কিভাবে দেখো আমি জানি না, এখানে তো অনেকে আবার বাড়িওয়ালা ছেলে মেয়ে থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট টু মি তুমি খেয়াল করো আজকে থেকে 100 বছর আগে বাংলাদেশে এই যে এইভাবে কি প্রাইভেট প্রপার্টির মালিক হওয়া যেত? ইট ওয়াজ সামথিং খুবই প্রবলেমেটিক ছিল। তো সবকিছুর মালিক ছিল জমিদার, ইউ আর নাথিং বাট এ তোমার এটাকে কি বলবো এই যে হ্যাঁ টিনেন্ট, এবং তোমার কোনো এন্টাইটেলমেন্ট ছিল না, তুমি ইউ আর তোমার কাল্টিভেটিং কালচারিং স্পেসিফিক ল্যান্ড বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। আমরা তো এটা নিয়ে অনেকগুলো ক্লাস আলাপও করেছি। হ্যাঁ, সো দেখো আমাদের এখানে এই যে ক্যাপিটালিজম এগুলো ইট ওয়াজ পসিবল বিকজ অফ হোয়াট, বিকজ অফ তোমার হচ্ছে 1951 এর যে জমিদারি উচ্ছেদ আইন, টিনেন্সি অ্যাক্ট। আই ডোন্ট নো যে তোমরা এটা কখনো পড়েছো কিনা, যারা লয়ার স্টুডেন্ট আছে তারা জানো। জমিদারি উচ্ছেদ করেছে যে শেরে বাংলারা, যখন তারা জমিদারি উচ্ছেদ করেছে, জমিদারি উচ্ছেদ করার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ আজকে বাড়ির মালিক গাড়ির মালিক হইতে পারতেছে। না হলে আজকে বাংলাদেশের মানুষের এখনো ইকোনমিক কন্ডিশন টু সাম এক্সটেন্ট বিহারের মানুষদের হইতো, কারণ বিহার এবং বাংলাদেশের তোমার হচ্ছে ইকোনমিক স্ট্রাকচারটা সেম ছিল কলোনিয়াল পিরিয়ডে। অন্য কোথাও আমাদের মতো এরকম মানে স্ট্রাকচার ছিল না, যে জমিদারি ব্যবস্থা ছিল না এই টাইপের, অন্য জায়গায় ডিফারেন্ট ওয়েতে ছিল, কিন্তু আমাদের এখানে পুরো জমির মালিকানা ছিল জমিদারদের। ফলে আমরা যখন এরকম জমিদারি উচ্ছেদ করেছি, জমিদারি উচ্ছেদ করার মধ্য দিয়ে কিন্তু এখানে ইজিলি মানুষ দে ইজিলি চেঞ্জ দেয়ার সোশ্যাল স্ট্যাটাস, দে ইজিলি চেঞ্জ দেয়ার তোমার হচ্ছে সোশ্যাল পজিশন, এবং এই সোশ্যাল পজিশন গুলো চেঞ্জ করার মধ্য দিয়ে ব্যক্তিগত সম্পত্তি মানে এখন আসো রাষ্ট্র কোন জায়গায় ইন্টারভেন করবে? আমি ডাজন্ট মিন বলতেছি না যে হচ্ছে রাষ্ট্র তোমার হচ্ছে সবার বাড়ির মালিকানা নিয়ে রাষ্ট্র মালিক হয়ে যাক, ইট ইজ নট লাইক দ্যাট, ইট শুডেন্ট বি। বাট রাষ্ট্রের উচিত হচ্ছে একটা মিনিমাম জায়গায় একটা ব্যালেন্স নিয়ে আসা, যে এই এলাকায় এত টাকার বেশি যাতে তোমার হচ্ছে বাড়ি ভাড়া না হয়, এত টাকার বেশি যাতে এটা না হয়, মানে এই জিনিসগুলোকে কন্ট্রোল রাখা। বুঝেছো জিনিসটা? নানান ধরনের জায়গা রাষ্ট্রের ইন্টারভেন করা, যারা হচ্ছে তোমার এটাকে আমি কি বলবো, যারা হচ্ছে ইকোনমিক মানে হচ্ছে তোমার হ্যাঁ লেফট, তারা এটা বলে আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে মোস্টলি, যে এই জায়গায় ইন্টারভেনশন থাকা উচিত, এইরকম আরবিট্রারি ছেড়ে দেওয়া উচিত না। ক্লিয়ার তোমরা জিনিসটা? ইয়েস স্যার। সো গভর্নমেন্টের তাহলে জাস্ট পাবলিক ওয়েলফেয়ারের দিকটা দেখা উচিত। ইয়েস, মোস্টলি হ্যাঁ, মোস্টলি তোমার আমাদের বাংলাদেশে তো ওই যে পাবলিক ওয়েলফেয়ারের এই বিষয়গুলো তো মোস্টলি এটা তো ইগনোর, বাংলাদেশে এই নোশনটাই তো ডেভেলপ করে নাই। তুমি দেখেছো বাংলাদেশে মেন্টাল হেলথ এখনো ট্যাবু, কেউ যদি মানে, অথচ তুমি দেশের বাইরে দেখো
তোমার এটা আলাদা, তোমার এই যে তোমার লোকাল কাউন্সিল ঠিক করে যে তার এলাকায় কয়জন তোমার ডিসেবল পিপল আছে। অনেক মানুষ হচ্ছে ওল্ড এজ, তাই না, ঠিক মতো তাদের লুক আফটার করার মতো কেউ বাসায় নেই, তাই না, তার কাউন্সিল অফিস থেকে এভরিথিং দে লুক আফটার এভরিথিং। আমরা তো আরেকটা ক্লাসে আমরা আমরা পড়বো পরে লোকাল গভর্নমেন্টের ইস্যুতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এত ট্রাম্পের এত মানে এত বাজে বাজে পলিসি, এরপরও রাষ্ট্রটা টিকে আছে বিকজ অফ হোয়াট? বিকজ অফ লোকাল গভর্নমেন্ট। একটা তোমার হচ্ছে এটার নাম কি, লোকাল লেভেলে তাদের কি পরিমাণ ইলেকট্রিসিটি দরকার, কোন জায়গায় তাদের মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এভরিথিং তারা কিন্তু লোকালি খুব খুব মানে ভাইব্রেন্টলি দে ক্যান ইজিলি ম্যানেজ। ওকে ওকে সো সো ইয়েস স্যার, সো আমাদের লোকাল গভর্নমেন্টটা একটু উইক, মানে লোকাল আমাদের ভাই অনেক কিছুই উইক, আমরা তো রাষ্ট্র এরকম ভাবে গঠন হ্যাঁ করতে পারিনি। আমাদের তো এই ডিবেট গুলাই নাই, রাষ্ট্রের ইন্টারভেন কোথায় কতটুকু হওয়া উচিত, এই ডিবেটটাই তো আমাদের আমাদের পাবলিক জনপরিসরে নাই। তো অল্প কয়জন যা চিল্লাপাল্লা করতে, এখন তো সবাই আইনের ভয়ে এমন এক অবস্থা। যাই হোক, এরপর আসো ইকোনমিক লেফট এবং সোশ্যাল লেফট, দে আর্গু ফর এনভায়রনমেন্টালিজম, ফেমিনিজম, এগুলো তোমরা পড়েছো অন্যান্য কোর্সে। তারপর হচ্ছে সেকুলারিজম পড়েছো? হোয়াট ইজ সেকুলারিজম? এনিওয়ান ক্যান টেল মি হোয়াট ইজ সেকুলারিজম? দেখি রাষ্ট্রবিজ্ঞানের সরি ল এর কি আছো? হোয়াট ইজ সেকুলারিজম? যে কোনো ব্যাপারে নিউট্রাল ভিউ হোল্ড করা। কি সেকুলারিজম? ইজ মানে ইট লাইক দ্যাট? স্যার ধর্মের ভিত্তিতে কাউকে কোনো সুবিধা না দেওয়া, এরকম ব্যাপার। হ্যাঁ, মানে বেসড অন ধর্ম, ক্লাস অর রেস কোনো জাজমেন্ট না করা, ফেয়ার থাকা। Do you think it is like that? Do you think? বাকিদের হোয়াট ইজ সেকুলারিজম আমি তোমাদের থেকে শুনতে চাই। বাকিরা হোয়াট ইজ সেকুলারিজম? যেমন ধরেন কোন একটা আইন বানানোর ক্ষেত্রে সাপোজ আমি যদি বলি যে শ্রীমদ্ ভগবত গীতা যা বলছে সেটা অনুযায়ী হবে, এবং ওইটাকে আমি এমন ভাবে লেজিটিমেট করলাম যে হ্যাঁ এটা এখন গভর্নমেন্ট বা স্টেটই বলছে, কিন্তু এটা ডিসাইডেড মানে পিছনে আর কি একটা কোনো কারণ হচ্ছে যেটা কিনা স্যার আচ্ছা বেসড অন শোনো, একটা জিনিস কি, এটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং অনেক ডিবেট আছে। থ্যাংক ইউ। আমরা অনেকে মনে করি যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র দুটো আলাদা পেরিফেরি এবং দুটো আলাদা জায়গা। হ্যাঁ, আমরা এরকম মনে করি না? আমরা অনেকে এরকম মনে করি না যে রাষ্ট্রীয় ইস্যুগুলোতে ধর্ম আলাদা থাকবে, তাই না? অনেকে আমরা এরকম মনে করি। ডু ইউ থিংক হোয়াট ইজ সেকুলারিজম? হ্যালো, ইয়েস স্যার, ওই যে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। আচ্ছা বিষয়টা কি আসলে তাই নাজালা? হ্যালো, না আসলে জি স্যার, না যেমন না, দেখো, যেমন থিংক অ্যাবাউট দ্য ফ্রান্স, তাই না? রাষ্ট্র যার যার কি বললা, রাষ্ট্র যার যার ধর্ম সবার, সরি ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার। আচ্ছা, সো দেখো তোমার ফ্রান্সের হচ্ছে ইকুইটি সিম্বল হচ্ছে ক্রুশবিদ্ধ, তাই না? জেসাসের যে, তাই না, যে ক্রুশবিদ্ধ, এটা হচ্ছে তাদের সেখানে ইকুইটি এবং ইকুয়ালিটি সিম্বল, তাই না? বাট সেখানে আবার বোরকাকে কি মনে করা হয়? ইট ইজ সামথিং থ্রেট ফর দ্য ন্যাশনাল আইডেন্টিটি। বুঝেছো জিনিসটা? বুঝেছো জিনিসটা? So do you think it is something যে রাষ্ট্র সবার? It is not like that. হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা, আমরা অনেকেই মনে করি যেটা সেকুলারিজম সম্পর্কে আমাদের যেটা হচ্ছে অনেকের যে ক্লাসিক্যাল বোঝাপড়া, যে রাষ্ট্রের ইকোনমিক পলিসি, লিগ্যাল পলিসি, এডুকেশন পলিসি, অল কাইন্ডস অফ পলিসিস শুড বি ইমপ্লিমেন্টেড, ওই যে তোমরা যেটা বলতেছো যে অনেকে নিউট্রালি, ইন দ্যাট ওয়ে যেখানে ধর্মের কোনো কি না থাকে, কোনো প্রভাব না থাকে। আমরা অনেকেই এরকম মনে করি, এবং আমরা অনেকেই মনে করি যে রাষ্ট্র যত মডার্ন হয়, যত সেকুলার হয়, রাষ্ট্রে ধর্মের প্রভাব তত আস্তে আস্তে কমে যায়। বাট আমরা যারা অ্যানথ্রোপোলজিস্ট, উই আর্গু এগেইনস্ট দিস থিং। আমরা মনে করি যে ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ নট দা তোমার হচ্ছে ডেফিনেশন অফ দ্য সেকুলারিজম, বরং এটা রাষ্ট্র বনাম ধর্ম জিনিসটা আলাদা, এরকম না। বাস্তবতা হচ্ছে সেকুলারিজমটা হচ্ছে একটা রাষ্ট্রের ধর্মের চৌহদ্দি কতটুক হবে, টু হোয়াট এক্সটেন্ট religion can appear in the public sphere, এটাই হচ্ছে সেকুলারিজম।
খেয়াল করো, আমি আবার বলছি, একটা রাষ্ট্রের মধ্যে ধর্মের চৌহদ্দি কতটুক হবে এটা ঠিক করে দেয় হচ্ছে সেকুলারিজম। সো কোন রাষ্ট্রে দেখবা যে সে ধর্মকে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে, তুমি দেখো এডুকেশন পলিসিতে অসংখ্য ধর্মীয় ইস্যু তোমার হচ্ছে তোমার ইয়া করে না, প্রভাবিত করে না। এই যে আমরা এডুকেশন, আমাদের যে এডুকেশন পলিসি আছে, আমাদের যে এডুকেশন কারিকুলাম আছে, আমাদের যে এথিক্স বা যে মরালিটি যে নোশন, ডু ইউ থিঙ্ক যে এটা রিলিজিয়ান এখানে প্রভাবিত করে না? ইয়েস স্যার, করে। আমাদের তোমার করে। ইকোনমিক পলিসি, আমরা তো রাষ্ট্রকে বলতেছি সেকুলারিজম, তুমি দেখো আমাদের ইকোনমিক পলিসি, আমাদের এখানে মোস্টলি তোমার হচ্ছে এটার নাম কি, এই তোমার হচ্ছে এটার নাম কি, আমাদের এখানে তুমি দেখো দেখো না যে এই যে ড্রিঙ্কিং ইট ইজ সামথিং আনএক্সেপ্টেবল, দেখো না তোমরা? হ্যালো, আরো সবচেয়ে আরো সুন্দরভাবে বলি না, তোমরা বাংলা সিনেমা, বাংলা সিনেমা তো এটা ভাই এটা একটা সেকুলার ফেনোমেনা না? আমরা অনেকে মনে করি না যে বাংলা সিনেমা ইট ইজ সামথিং, কিন্তু দেখো বাংলা সিনেমার মধ্যে মদ জিনিসটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তোমরা কখনো বাংলা সিনেমা দেখেছো? হ্যাভ ইউ এভার ওয়াচড এনি বাংলা মুভি? দেখছো কখনো? Yes, sir. বাংলা Yes, মুভিতে sir. দেখছো যে মদ খাওয়া মানে হচ্ছে টাল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হ্যাঁ, খুবই খারাপ, মাতাল হয়ে যাচ্ছে, কন্ট্রোল একদম নাই। শেষ হয়ে যাচ্ছে, মানে আসলে কি ড্রিঙ্ক করলে কি মানুষ এরকম হয়ে যায় নাকি? ভরাক্রান্ত। হ্যাঁ মানে না, শেষ, sir. একদম শেষ হয়ে গেছে, দেখো না? হ্যাঁ দেখছো, মানে বাংলা বাংলা সিনেমা, হ্যাঁ হ্যাঁ মানে বলতেছি, হ্যাঁ মানে বাংলা সিনেমা, বাংলাদেশে যে পরিমাণ সিনেমা, যে ইভেন বলিউডের সিনেমাগুলো তো তুমি দেখবা যে পরিমাণ ড্রিঙ্কিংটাকে এত নেগেটিভলি হাজির করা হয়েছে, হ্যাঁ ইট ইজ নট সামথিং মানে নিউট্রাল, এটা কালচার, এটা তোমার রিলিজিয়াসলি এমবেডেড একটা নোশন, হ্যাঁ যেটা কালচারালি মিশে গেছে। কিন্তু ড্রিঙ্কিং করলে কি আসলেই কি মানুষ এভাবে এভাবে ইয়া হয়ে যায় নাকি? মাতলামি করতে তো আমি কখনো দেখি নাই। আমি ব্রিটেনে দেখতাম মানুষ সকালবেলা শুরু করতো ড্রিঙ্ক করে, রাতে ঘুমাইতো আবার ড্রিঙ্ক করে, ঘুমানোর আগে আবার ড্রিঙ্ক করতো। আশপাশে সবাই, আমি যেহেতু আমি কালচারালি সেন্সিটিভ, আমারটা ডিফারেন্ট, আমার কালচারালি, কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকে তো দেখতাম আমরা, হ্যাঁ সারাক্ষণ ড্রিঙ্ক করতো, কই কাউরে তো আমি এভাবে মাতলামি করতে দেখি নাই। আমি তো জীবনে মনে হয় না কাউরে এরকম ভাবে দেখছি। সো এই যে দেখো আমাদের, স্যার হ্যাঁ বলো, সিনেমায় যেরকম দেখায় সেরকম হয় না, মানে সিনেমায় যেরকম দেখে যে আউট অফ কন্ট্রোল হয়ে বাংলাদেশের যাইতেছে। সিনেমাগুলো খেয়াল করো না, বাংলাদেশে এই যে ড্রিঙ্কিং ইট ইজ সামথিং, তাই না? এটা সামথিং কি পরিমাণ ট্যাবু, এবং লে পিপলকে তুমি জিজ্ঞেস করো না, তারা মনে করে এটা ও মাই গড এটা খুবই খারাপ, হয়ে কি যদি খুব খারাপ হয়ে যায় সে ড্রিঙ্ক করে, সে যখন একদম বেড়ায় একদম চলে গেছে একদম শেষ, তার আর লাইফে কোনো হোপ নাই, সে ড্রিঙ্ক করে, তাই না? বাংলা সিনেমার রিপ্রেজেন্টেশনটা কি, তাই না? স্টেট পলিসি দেখো, স্টেট পলিসি ইট ইজ নট অ্যালাউড, তাই না? খেয়াল করছো জিনিসটা তোমরা? সো এই যে দেখো রাষ্ট্র কিন্তু এই যে পলিসি নিচ্ছে, এখন দেখো ইউকে পলিসি ইট ইজ সামথিং অ্যালাউড, বাংলাদেশের পলিসি ইট ইজ নট অ্যালাউড। ইট ডাজন্ট মিন যে এইখানে ডাইরেক্ট ধর্ম বলছে যে মদ জুয়া হারাম, ওই জন্য ইট ইজ নট লাইক দ্যাট। কিন্তু এইটা দেখো রাষ্ট্র অটোমেটিক্যালি ধর্মের নানান মরাল ইস্যুস গুলা তারা কি করে, ইনকর্পোরেট করে, রাষ্ট্র, রাষ্ট্রের ইনস্টিটিউশন, রাষ্ট্রের নানান জিনিস। আবার দেখো সে আবার মাঝে মাঝে ধর্মটাকে আবার সাইড দেয় না, মাঝে মাঝে সে রেস্ট্রিক্ট করে রাখে। হ্যাঁ ধর্মের নামে কোন একটা সে তোমার হচ্ছে বলতেছে যে তুমি যদি এখানে কোনো প্রোগ্রাম করতে পারবে না, যেমন তোমরা দেখো না যে তোমার এটার নাম কি, মানে এইখানে মানে ধর্মীয় জিনিসগুলা মোস্টলি এটা প্রভাবিত হবে না অনেক ক্ষেত্রে, তোমরা দেখো না, ফলে এটা একটা ব্লার এরিয়া। রাষ্ট্র দেখবা অনেক কিছু কিছু জায়গায় ধর্মকে খুব স্পেস দিচ্ছে, আবার কিছু কিছু জায়গায় দিচ্ছে না, ফলে এটা সোললি দা ক্যারেক্টার অফ দ্য স্টেট, একটা রাষ্ট্রের চরিত্রের উপর নির্ভর করে সে ধর্মকে কতটুকু স্পেস দিবে কতটুকু স্পেস দিবে না। But Rashtra by default it is something secular phenomena. A secular phenomena it is something inherently, it is something like that. It is not antagonistic towards religion. Rather to some extent এটা ধর্মের চৌহদ্দি, রাষ্ট্রের সঙ্গে ধর্মের যে সম্পর্কটা হবে এটা কতটুক পর্যন্ত হবে, কতটুক পর্যন্ত অ্যালাউড হবে, কতটুক পর্যন্ত অ্যালাউড হবে না, এই জিনিসটা সে ঠিক করে দেয়। বুঝেছো জিনিসটা? বুঝেছো? ক্লিয়ার তোমরা? সো আমরা অনেকে মনে করি যে সেকুলারিজম মানে দুটো আলাদা জিনিস, ইট ইজ নট লাইক দ্যাট। এটা হচ্ছে রাষ্ট্র অনেক কিছুকে অ্যালাউ করে, অনেক জিনিসকে অ্যালাউ করবে না। সো এটা হচ্ছে রাষ্ট্রের চরিত্রের উপর নির্ভর করবে, এক এক রাষ্ট্রে এক এক রকমের চরিত্র। সো এক এক জায়গায় সে ধর্মকে অনেক স্পেস দেয়, আবার অনেক রাষ্ট্রে সে ধর্মকে খুবই কম স্পেস দেয়। সো ধর্মের চৌহদ্দিটা ঠিক করে দেয়। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার।
ক্লিয়ার সবাই? Yes. ক্লিয়ার? Sir. আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না কতটুকু। আচ্ছা আচ্ছা, আমি আর এই ডিটেইলসগুলোতে যাচ্ছি না। যেমন ইউর প্রেফারেন্স আমি অলরেডি তোমাদেরকে আলাপ করছিলাম, শুড গভর্নমেন্ট বি ইনভলভড ইন রেগুলেটিং দ্য ফলোইং এন্ড টু হোয়াট ডিগ্রি, মিনিমাল, মডারেট অর হাই। কম পরিমাণে ইন্টারভেন করবে নাকি খুবই বেশি, নাকি মানে মানে সরি মডারেট লেভেলে নাকি খুবই হাই। যেমন সেক্স, হোমোসেক্সুয়ালিটি, অ্যাডোলেসেন্ট মানে অ্যাডাল্ট প্রস্টিটিউশন, পর্নোগ্রাফি। বাংলাদেশে হচ্ছে মোস্টলি সবগুলোতে দেখো বাংলাদেশের মানুষের রুচিবোধ হচ্ছে মেজরিটি অফ দ্য পিপল তারা তাদের এই ধরনের এইসব বিষয়ে তাদের এক ধরনের তাই না বিব্রত বোধ কাজ করে, তাই না? স্বাভাবিক, তাই না? আমরা যেভাবে কালচারালি ডেভেলপ করেছি। ফলে দেখো বাংলাদেশে পর্নোগ্রাফি ইট ইজ সামথিং ব্লকড, পর্নোগ্রাফিক সবগুলো সাইট ব্লকড। তারপর হচ্ছে প্রস্টিটিউশন বাংলাদেশে ইট ইজ সামথিং নিষিদ্ধ, হোমোসেক্সুয়ালিটি ইজ সামথিং আনওয়েলকাম, এবং এটা একটা সামথিং ক্রিমিনাল অফেন্স, তাই না? বাংলাদেশি লিগ্যাল জায়গাগুলোতে দেখো। Sir, So আবার বাংলাদেশে প্রস্টিটিউশন পুরোপুরি নিষিদ্ধ। বাংলাদেশে তো তোমার হচ্ছে রাষ্ট্রের সংবিধানের কি বলে, এই যে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধানের 17 বা 18 সরি 18 নাম্বার অনুচ্ছেদে আছে, 18 বা 16 আমি ভুলে গেছি, 18 নাম্বার অনুচ্ছেদ 18, রাষ্ট্র গণিকা বৃত্তি নিষিদ্ধ করবে, একদম সংবিধানের স্পষ্ট লেখা আছে। তাহলে স্যার কিভাবে দেশে 14টা একদম স্যার মানে ওটা legally- নিষিদ্ধ ছিল স্যার, কিন্তু রিসেন্টলি একটা জাজমেন্ট আসছে যেখানে হ্যাঁ, legal প্রস্টিটিউটদের করছে। রাইটকে রেকগনাইজ হ্যাঁ। করা হয়েছে, ওইটার কারণে হ্যাঁ করছে, পরোক্ষভাবে তাদেরকে রেকগনাইজ করা হলো স্যার। আচ্ছা, ওটা ডিফারেন্ট, ওটা হচ্ছে হিউম্যান বিইং এর জায়গা থেকে তাদেরকে ইয়া করা হয়েছে, রেকগনাইজ করা হয়েছে। বাট টেকিং মানে এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে যারা প্রস্টিটিউট অলরেডি হয়ে গেছে তাদের রাইটটা হচ্ছে এনশিওর করা, আরেকটা হচ্ছে তুমি প্রস্টিটিউট হয়ে যাওয়ার যে রাইট ওটা কিন্তু নাই। ওকে, ওই রাইটটা নাই। ওকে, স্যার আমি যতটুকু জানি আমার জানা মতে 14টা স্যার একদম রেজিস্টার্ড প্রস্টিটিউশন সেন্টার আছে বাংলাদেশে। হ্যাঁ, বাট যেখান আমি থেকে যেটা আসলে বলতেছি আমাদের সংবিধানে হচ্ছে এটাকে, সংবিধান মানেই তো ওটাকে পরবর্তীতে আইনে রূপান্তর করা হয়েছে, ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, এখানে অনেক ব্লার এরিয়া আছে। সংবিধানে বলা হচ্ছে যে তোমার প্রিন্সিপাল, এগুলো কিন্তু সংবিধানের আইন না, মানে এই যে প্রিন্সিপাল বলে না সেকেন্ড পার্ট যেটা, যেখানে বলা হচ্ছে যে তোমার এটার নাম কি, যে বাংলাদেশে একমুখী শিক্ষা থাকবে, তাই না? সবার জন্য গণমুখী, তাই না? সংবিধানের মধ্যে বলা হচ্ছে না। সো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো ইট ইজ সামথিং এখনো আনওয়েলকাম। আমাদের সোসাইটি গুলোতে দেখো না, এটা একটা আনওয়েলকাম, তাই না? প্রফেশন এটা স্টিল ড্রাগস, ট্যাবু সাবজেক্ট, অনেকে হ্যাঁ। কথা বলতে চায় না। হ্যাঁ, ইট ইজ সামথিং লাইক দ্যাট। এখন অনেকেই কথা বলে, বাট স্টিল সোসাইটিতে ইট ইজ সামথিং আনএক্সপেক্টেড। ওকে, আচ্ছা। তারপর দেখো ড্রাগস, তোমার হচ্ছে ড্রাগস, এইটা তো বাংলাদেশে তো এখন অলরেডি ওয়ার অন ড্রাগ চলতেছে। তারপর হচ্ছে টেকিং কেয়ার অফ এল্ডারলি, এখানে গভর্নমেন্টের কতটুকু ইন্টারভেন হওয়া থাকা উচিত। হোমলেসনেস, বাংলাদেশে কি পরিমাণ মানুষ হোমলেস, কান্ট ইমাজিন। হেলথ কেয়ার, এই যে এতক্ষণ আমরা যে আলাপগুলো করেছি, গভর্নমেন্টের এখানে কতটুকু। তো আমি যদি এখন তোমাদের সার্ভে নিই, তোমাদের দেখবা তোমাদের নানানজন নানান ভাবে এখানে নানান, আমাদের সময় নেই। হ্যাঁ, আমাদের আর মাত্র 20 মিনিটস, কারণ আমাদের নেক্সট কোনো ক্লাস নেই। নেক্সট ক্লাসটা হচ্ছে ওই যে জন্মাষ্টমীতে চলে যাবে, ওই জন্য আমি দুটো ক্লাসকে একসঙ্গে আজকে ইয়া করে ফেলবো, হ্যাঁ, মার্চ করে ফেলছি। সো হচ্ছে তোমাদের এখানে দেখবা তোমাদের নিজেদের মধ্যে কিন্তু ডিফারেন্ট ওপিনিয়ন আসবে। হ্যাঁ, তোমরা দেখবা, ফলে তোমাদেরও ডিফারেন্ট পজিশন আছে। গভর্নমেন্ট অ্যালকোহল এবং এজ অফ কনজাম্পশন এগুলো নিয়ে গভর্নমেন্ট ইন্টারভেন করা উচিত কি উচিত না। হ্যাঁ, তারপর হচ্ছে যারা ফরেন ওয়ার্কার্স, বাংলাদেশে দেখো না এক ধরনের সেন্সিটিভিটি কাজ করে, ও মাই গড বিদেশিরা জব নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ানরা, তাই না? এই ধরনের, এই যে আবার ইন্ডিয়াতে দেখবা বিদেশিরা জব নিয়ে যাচ্ছে, এই যে একটা সেন্সিবিলিটি, ফরেন ওয়ার্কার্সদেরকে অ্যালাউ করা হবে কি হবে না, প্রোটেক্টিং এন্ড সাপোর্টিং ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ, ট্যাক্সেস, প্রাইস কন্ট্রোল কতটুকু। যেমন দেখো বাংলাদেশে যে কি পরিমাণ জিনিসপত্রের দাম, ব্রিটেনে তোমার কিছু জিনিসের দাম অসংখ্য, যেমন ব্রিটেনে হাউস রেন্ট খুবই বেশি, কিন্তু ব্রিটেনে কিছু কিছু জিনিস আছে যেমন তোমার নিত্য প্রয়োজনীয়, যেটাকে আমরা বলি রাইস, ডাল, ওয়েল, মানে যেগুলোকে মানে তোমার মিল্ক, তাই না, যেগুলো মানুষ নিত্য প্রয়োজনীয়, এগুলোর দাম কিন্তু বাংলাদেশের থেকে কম। ব্রিটেনে একজন, আমি তোমাদেরকে বলছি না যে একজন সুইপার, একজন মানে ক্লিনার, একদম লোয়েস্ট, তারও মান্থলি ইনকাম বাংলাদেশি টাকায় মিনিমাম 1,80,000 থেকে 2,00,000 টাকা। আর বাংলাদেশের একজন সর্বনিম্ন যে ইনকাম করে, ধরো তার ইনকাম হচ্ছে 5,000 টাকা, সেও গরুর মাংস কিনে বা বিফ কিনে বা হচ্ছে চিকেন কিনে 150 টাকা কেজি দিয়ে, বা বিফ কিনে 550 টাকা দিয়ে। ব্রিটেনেও কিন্তু সেম প্রাইস, বাংলাদেশি টাকায় সেম। বিফ বোধহয় আরো কম, বিফ বোধহয় তোমার 4 টাকায় পাওয়া যায়, বাংলাদেশি টাকায় 400 টাকা। সো তারা যেগুলো হচ্ছে মানুষ এভরিডে ইউজ করে, খাবার টাকা, চাল বা এই টাইপের জিনিসগুলো,
হ্যাঁ, এগুলো কিন্তু খুবই খুবই লেস প্রাইস, এগুলোকে গভর্নমেন্ট সবসময় ভর্তুকি দেয়, এগুলোতে যেন যাতে কোনো ক্রাইসিস তৈরি না হয়। যেমন বাংলাদেশে কিছুদিন আগে অনিয়ন প্রবলেম তোমরা দেখছো না, পেঁয়াজের দাম যে কম বাড়ছে, এখনো তো Yes, কমে sir, নাই। পেঁয়াজের দাম বাড়ছে, হ্যাঁ। মানে এখন বাইরের জানি না দেশগুলোতে অবস্থা। তোমরা কিছু জিনিস আছে এগুলো কখনোই তারা বাড়তে দেয় না, যে পেঁয়াজের দাম তার আগে থেকে সবকিছু, যেমন আমরা তো আগেই পলিসি করে নিচ্ছি যে আমার এই বছর কতটুকু পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কতটুকু, আমার চাহিদা কতটুকু, তাই না? এগুলো তো সবাই সব কিছু ঠিক করে রাখে। সো আমার কতটুকু আমদানি করতে হবে, কতটুকু আমি উৎপাদন করব, ফলে আমার প্রাইস কিরকম হবে, তাই না? এগুলো তো সবগুলো গভর্নমেন্ট পলিসি। ইট ইজ নট অল অ্যাবাউট অনিয়ন, আদার কাইন্ডস অফ এভরিডে ইউজেস। সো এগুলোতে প্রাইস কি হবে, গভর্নমেন্ট কিন্তু এগুলো সবসময় মনিটর করে, দেখভাল করে। বাংলাদেশে কিন্তু এই এই মনিটরিং গুলা, এই ইস্যু গুলা, এখন দেখো তোমার বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের এখানে ইন্টারভেনশন কতটুকু হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত না। অনেকেই আমি আই অ্যাজিউম দ্যাট এজ স্টুডেন্ট অফ ব্রাকিউ তোমরা অনেকেই মনে করো যে গভর্নমেন্টের এখানে হাই ইন্টারভেনশন থাকা উচিত, কিন্তু হাই ইন্টারভেনশন কেন না, অনেকে আবার এটার মিনিমাম ইন্টারভেনশনের ইস্যু আছে, ব্যবসায়ীরা আবার মিনিমাল ইন্টারভেনশনের পক্ষে আর কি। ওকে, এনি কোশ্চেন ইউ ওয়ান্ট টু অ্যাড? স্যার, আমাদের দেশে আমার মনে হয় মানে আমাদের সরকারের জাস্ট মানে মডারেট ইন্টারভেনশন থাকা উচিত, মানে আপ টু দ্য লেভেল ওই যে পাবলিক ওয়েলফেয়ারের কথাটা যদি চলে আসে, মানে হ্যাঁ, যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় সেই লেভেল পর্যন্ত ইন্টারভেনশন থাকা উচিত, আর বাকিটা ব্যবসায়ীরা দেখে নিতে হবে। এটাই তো একটা ডু ইউ থিংক লাইক দ্যাট? ব্যাপার। ডু ইউ থিংক লাইক দ্যাট? না হলে তো দাম বেড়েই যাবে। আমরা যদি একেবারে ব্যবসায়ীদের উপর ছেড়ে দিই তাহলে দাম বেড়ে যাবে না, মানে Okay. তখন কন্ট্রোল করবে কে, মনিটর করবে কে? Okay, good. Okay. আর বাকি anyone would like to add anything else? বাকিরা কেউ কোনো কিছু অ্যাড করতে চাও? ওকে, আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, লিবারালিজম, হোয়াট ইজ লিবারালিজম? হ্যাঁ, এবং দ্য নোশন অফ দ্য ওয়েলফেয়ার স্টেট। তোমরা জানো কিনা জানি না, 1930s এর দিকেই ইউরোপে মারাত্মক ইকোনমিক রেসেশন হয়েছে, জানো তোমরা? ইকোনমিক্স এর স্টুডেন্ট, ইজ দেয়ার এনিওয়ান? আনিকা আছো? আনিকা বুশরা? জি স্যার। আচ্ছা, কেন ইউরোপে এরকম হচ্ছে ইকোনমিক রেসেশন হয়েছে 1930s এ? বলো আনিকা। জি স্যার। ইয়েস, এই পড়েছো এগুলো স্যার তোমাদের? 1930 স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটা তো ওই যে স্টক মার্কেট ক্র্যাশ করে না? হ্যাঁ, ইয়েস, ক্রাশ করে। কেন এরকম হয়েছে? হোল ইকোনমিটা তোমার হচ্ছে ফল ডাউন করছে। হোয়াই? কেন ফল ডাউন করেছে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে স্যার। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে তো সময় নেই, তা আমি নিজে আলোচনা করছি। তোমার হচ্ছে তোমার পৃথিবীর ইতিহাসে সবচাইতে ওর্স কাইন্ড অফ ডিপ্রেশন যেটা ঘটেছে ইন 1930s, like most depression, the fall was led by investment goods which fell faster than consumption. So at that moment, a renowned economist, তোমার হচ্ছে জন কেইনস, argued that a bigger role for government would be good. গভর্নমেন্ট যদি ইকোনমিক ইস্যুগুলোতে যদি ইন্টারভেন করে, তখন দেখা যাবে এই ধরনের রেসেশন গুলা টু সাম এক্সটেন্ট, হ্যাঁ, তোমার হচ্ছে এইগুলা হবে না। So government are less influenced by the market. Their expenditure could solve social problem, and they could adjust their spending to compensate for changes in the market. সে বলতেছে যে গভর্নমেন্টের এর আগে খুব একটা ইন্টারভেনশন ছিল না, এই জন্য যখন হচ্ছে মার্কেটগুলো ফল করেছে, সবকিছু ফল করেছে। কেইনসের এটা যে কি পরিমাণ রিলেভেন্ট দেখো, করোনা ভাইরাসের কারণে এত কিছু হয়েছে। ইউএসএ তে তুমি দেখো মানুষের কিন্তু খুব জব বা ইকোনমিক কন্ডিশন এত বেশি খারাপ হয় নাই, বিকজ অফ স্টেট ইন্টারভেনশন, স্টেট বেনিফিট, এই ইস্যুগুলো স্টিল সেখানে ডমিনেন্ট। গভর্নমেন্টের সাইড থেকে গভর্নমেন্ট কি করতে পারে, তোমার হচ্ছে এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য একটা ডিমান্ড সাইড ইকোনমিক্স এর থিওরিটা আছে, সেখানে হচ্ছে যারা পুয়ার, গভর্নমেন্ট ক্যান ডিক্রিজ দ্য ট্যাক্সেস ফর দেম, হায়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, তাই না? যারা হচ্ছে তোমার আনএবল, পিপল উইথ ডিসএবিলিটিস, পিপল উইথ মানে হচ্ছে নিড উইথ এক্সট্রা প্রোটেকশন এন্ড কেয়ার, তাই না? সো তাদের জন্য হচ্ছে সিকিউরিটি বেনিফিট দেওয়া, ওয়েলফেয়ার বেনিফিট গুলো এনশিওর করা, গভর্নমেন্ট জব ট্রেনিং, তারপর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এগুলো হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্ট এইড। আবার হচ্ছে গভর্নমেন্ট এগুলো কিভাবে পে করতে পারে, হায়ার ট্যাক্সেস অন মিডল এন্ড আপার ক্লাস ইন্ডাস্ট্রি এন্ড ওয়েলদি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের থেকে প্রচুর পরিমাণে ট্যাক্সেশন করা। তারপর হচ্ছে মোর গভর্নমেন্ট রেগুলেশন অফ ইন্ডাস্ট্রি,
fewer tax rights of to industry and wealthy, fewer free grants. So তার এগুলো ছিল, এগুলো করলে তোমার হচ্ছে সে বলতেছে যে একটা ব্যালেন্স হবে, এটা ছিল তার জায়গা। এবং সে আলাপ করছিল যে কেন সাইকোলজি অফ প্রেসিশন, কেন এই জিনিসটা ঘটলো, সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য কতগুলা তোমার ইন্ডিকেটর লাভ করেছে। ফার্স্ট অফ অল কনজিউমার পেসিমিজম, ফলিং এক্সপেকটেশন ফর ফিউচার ইনকাম। তারা এই জিনিসটা ইট স্টার্টেড ফ্রম দ্য কনজিউমার হোয়েন দে ফিল থ্রেটেন্ড দ্যাট their তোমার income may would be endangered in future, then gradually falling propensity to consume, তার আস্তে আস্তে কনজাম্পশনটা কমাই দেয়, increased liquidity, preference for precaution, রাইজিং রেট অফ ইন্টারেস্ট সেন্ট্রাল ব্যাংক, যখন এগুলো অটোমেটিক কমে যায় তখন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যায়, ফলিং স্টক মার্কেট, রিডিউস ডিমান্ড ফর তোমার হচ্ছে এই যে ক্রেডিট, স্ট্যাগনেন্ট প্রাইসেস, ইরেশনাল ডাউটস, এগুলো বেড়ে যায়। সো অল দিস থিংস রিডিউস কনজিউমার ডিমান্ড। হ্যাঁ, যখন মানুষের এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, একটা কনজিউমার পেসিমিজম, ইট লিডস টু রিডিউসড তোমার হচ্ছে কনজিউমার ডিমান্ড। সো কনজিউমারের যখন ডিমান্ডটা কমে যায়, অটোমেটিক্যালি যারা এন্টারপ্রেনার তার মানে দে ডাউট অ্যাবাউট মার্কেট অপরচুনিটিস। হ্যাঁ, রাইজিং রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যায়, ফলিং স্টক মার্কেট অটোমেটিক্যালি ফল করে, স্ট্যাগনেন্ট প্রাইসেস, ইরেশনাল ডাউটস মানে তোমার হচ্ছে অটোমেটিক তৈরি হয়ে যায়। সো অল দিস থিংস তোমার হচ্ছে রিডিউসড অ্যাগ্রিগেট এন্ড রিডিউসড ইনভেস্টমেন্ট হুইচ লিড টু রিসেশন। এটাকে আবার রিকভারি হচ্ছে উল্টা। তুমি যখন অটোমেটিক কনজিউমার যখন আস্তে আস্তে সে হোপ দেখবে তার ফিউচার ইনকামের, সে কনজিউম করবে অনেক বেশি, অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেটটা কমে যাবে, হ্যাঁ, তোমার স্টক মার্কেটটা আবার হচ্ছে প্রাণ ফিরে পাবে। অল দিস থিংস উইল লিড টু ইনক্রিজ কনজিউমার ডিমান্ড হুইচ মানে নেসেসারিলি উইল তোমার হচ্ছে ক্রিয়েট তোমার হচ্ছে এন্টারপ্রেনাল তোমার অপটিমিজম, তাই না? এগুলো সবকিছু বেড়ে যাবে, ইনক্রিজ ইনভেস্টমেন্ট, অল দিস থিংস। ক্লিয়ার তোমরা এই জায়গাটা? ক্লিয়ার? তো স্যার গভর্নমেন্ট হেল্প করলে এগুলা হবে, মানে এই Yeah. পজিটিভ জিনিসপাতিগুলো Yes, হবে জাস্ট so গভর্নমেন্ট হচ্ছে ইন্টারভিন করে? হ্যাঁ, ইয়েস, ওই জন্যই তো কেইনসের জায়গাটাই তো হচ্ছে ইন্টারভেনশনিস্ট ইকোনমিস্ট হিসেবে। ওকে, কিন্তু এই 1980s এর পর আমরা আবার ডিফারেন্ট নিউ লিবারালিজম দেখলাম। তারা আবার হচ্ছে দে প্রপাগেটেড ফর ডিফারেন্ট থিং, ডিফারেন্ট কাইন্ড অফ আইডিওলজি, that is neoliberalism, which talk about that a politically and economic ideology that attempts to improve human well-being by promoting individual self-interest. It advocates for the withdrawal of government interventions in the economy. নিউলিবারালিজম এসে তারা বলতেছে গভর্নমেন্টের মিনিমাম ইন্টারভেনশন, সবকিছুতে ইন্টারভেনশনটা খুবই খুবই কম হইতে হবে। ইট আর্গুস ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ গুডস, সার্ভিসেস, পিপল এন্ড মানি। এবং বুঝেছো জিনিসটা, তারা সবকিছুকে প্রাইভেটাইজেশনের দিকে তারা হচ্ছে মোস্টলি তারা প্রায়োরিটাইজ করে। মার্গারেট থেচার, রোনাল্ড রিগান, তাই না, তারা এগুলা হচ্ছে মোস্টলি তারা এগুলার প্রবক্তা 1980s এর দিকে। বাংলাদেশে আমরা যেটাকে বলি এরশাদের রিজাইন থেকে প্রাইভেটাইজেশনটা মোস্টলি এটা কি হয়েছে, বুমিং করেছে। বুঝেছো তোমরা? ক্লিয়ার? স্যার আপনি বাংলাদেশের ব্যাপারে কি বললেন? আমরা কেটে গেছে। বাংলাদেশে হচ্ছে এরশাদের সময় তোমার হচ্ছে এটা মোস্টলি হচ্ছে এটা বুমিং করেছে, এই যে প্রাইভেটাইজেশনটা। বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট ছিল নিউ মানে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। ওই প্রোগ্রামের আওতায় গভর্নমেন্ট, আগে তো বাংলাদেশের সকল হাসপাতাল মানেই তো সরকারি হাসপাতাল ছিল। বাংলাদেশে তো 80s এর আগে বেসরকারি হাসপাতালের কোনো কনসেপ্ট ছিল না, তাই না? বেসরকারি ইউনিভার্সিটির কোনো কনসেপ্ট ছিল না, বেসরকারি এডুকেশন ইনস্টিটিউশনের কোনো কনসেপ্ট ছিল না। এগুলো সব 80s এর পরে হচ্ছে ডেভেলপ করেছে বিকজ অফ তোমার হচ্ছে নিউ লিবারালিস্ট তোমার হচ্ছে অ্যাজাম্পশন। ক্লিয়ার? ওকে স্যার। স্যার বলো। স্যার তাহলে কি প্রাইভেটাইজেশন সম্পূর্ণটাই নিউলিবারাল এফেক্ট? ইয়েস, সো দে আর সাসপিশিয়াস অফ দ্য স্টেট। তারা মনে করে হচ্ছে তাদের কিছু জায়গা আছে, যেমন তারা বাংলাদেশে এক সময় যেমন বাংলাদেশে এত এনজিও বুমিং করছে কেন, তোমার হচ্ছে তোমরা আমার সময় আছে কিনা আমি জানি না, 1634 বাজছে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে আলাপ করি। মার্কসের থিওরিটা কি আমি তোমাদের সঙ্গে আলাপ করেছিলাম? মার্কসের তত্ত্ব যে সে বলেছিলাম আমি তোমাদেরকে, যে ক্যাপিটালের থিওরিটা আলাপ করেছিলাম আগের ক্লাসগুলোতে। স্যার আমার মনে পড়ে না যে আপনি মার্কস নিয়ে কোন আলাপ করেছেন। আচ্ছা, মার্কসের থিওরি হচ্ছে যে কোন একটা দেশে মানে ক্যাপিটাল বা পুঁজির 3-4টা ধর্ম আছে, ক্যারেক্টার আছে। পুঁজি ইট অলওয়েজ ক্রিয়েট এন্ড রিপ্রোডিউস থ্রু তোমার হচ্ছে এক্সচেঞ্জ। থ্রু এক্সচেঞ্জ মানে কিভাবে, তোমার হচ্ছে আমি তোমাকে কিছু পয়সা দিলাম, তুমি একটা কলম দিলা।
সো আমরা যখন এক্সচেঞ্জ করি তখনই পুঁজির জন্ম হয়। পুঁজির সেকেন্ড একটা ক্যারেক্টার হচ্ছে পুঁজি কখনোই কমে না, পুঁজি সবসময় বাড়ে। পুঁজির ধর্ম হচ্ছে পুঁজি সবসময় বাড়বে, পৃথিবীর যত পুঁজি আছে পুঁজির ধর্ম হচ্ছে সে বাড়বে। পুঁজির আরেকটা ধর্ম হচ্ছে সে একটা জায়গায় এসে পুঞ্জীভূত হবে, এই জন্য এটাকে পুঁজি বলি আমরা, অ্যাকিউমুলেশন। একটা বড় বাজারে এসে পুঞ্জীভূত হবে। বাংলাদেশে যদি 100 টাকা থাকে 70 টাকা ঢাকা শহরে থাকবে, কারণ মানে পুঁজি সবসময় বাজারের দিকে যায়, এটা জড়ো হয়। ধরো ঝিনাইদহের একটা গ্রাম, হ্যাঁ ঝিনাইদহের কোটচাঁদপুর একটা উপজেলা, সেই উপজেলাতে যত কৃষি পণ্য আছে দিন শেষে তো তোমাকে এগুলা মানে সেল করতে হবে বা পারচেস করতে হবে সে শহরে এসে, তাই না? সো দেখবে যত কৃষি পণ্য হচ্ছে সব কোটচাঁদপুর বাজারে যায় জড়ো হচ্ছে। সেই জন্য দেখবে পুঁজি সবসময় একটা বড় বাজারে তোমার হচ্ছে তৈরি হয়। সো এক্সচেঞ্জ, তারপর এটা সবসময় বাড়ে, আরেকটা হচ্ছে এটা সবসময় একটা জায়গায় এসে ইকুইমুলেট হয়। সো কলোনিয়াল পিরিয়ডে পৃথিবীর যে ধারণাটা ছিল পুঁজিটা সবসময় এক্সচেঞ্জ হইতো শুধু ব্রিটিশদের সঙ্গে, সাউথ এশিয়ানদের সঙ্গে, আফ্রিকানদের সঙ্গে, ফ্রান্সদের সঙ্গে। ফলে অটোমেটিক্যালি আমাদের এখানকার যে পুঁজিগুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে যত তোমার হচ্ছে এক্সচেঞ্জ হইতো সবগুলো যায় জড়ো হইতো কোথায়? ব্রিটেনে। বাংলাদেশ তখন যদি বাংলাদেশে যদি 100 টাকা উৎপন্ন হইতো দেখতে পাওয়া যে 70 থেকে 80 টাকা অটোমেটিক্যালি ব্রিটেনে এটা চলে যেত। ব্রিটেনে নাকি সাউথ এশিয়া থেকে এই পরিমাণ পয়সা গেছে যে তাদের ন্যাশনাল বাজেটের 1/3 ছিল শুধু আমাদের সাউথ এশিয়া থেকে তোমার হচ্ছে ট্যাক্স নেওয়া, অন্য লাভালাভ না, শুধু ট্যাক্স। এখান থেকে যে ট্যাক্সটা পাইতো, ট্যাক্সটাই ছিল তাদের মেইন বাজেটের 1/3, মানে এই পরিমাণ তারা পয়সা পাতে। সো অটোমেটিক তখন তুমি পুঁজি যখন বিনিয়োগটা, হ্যাঁ বলো, জাস্ট ট্যাক্স, জাস্ট ট্যাক্স, জাস্ট ট্যাক্স, এটা আনবিলিভেবল লাগছে। আনবিলিভেবল। 1860s 70s এর দিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় পর্যন্ত। সো তুমি দেখো কি পরিমাণ এখান থেকে তারা রেভিনিউ জেনারেট করেছে। মার্কসের থিওরিটাই হচ্ছে এটা। আজকে ইউরোপের যে তোমার হচ্ছে আজকে তোমার হচ্ছে যে পুঁজিটা দেখো ইউরোপের, হ্যাঁ, সো এইটা হচ্ছে মোস্টলি মানে এটা বিকজ অফ হোয়াট, তোমার হচ্ছে এটা বিকজ অফ যে হচ্ছে তোমার ওরা আমাদের এখান থেকে আমাদের এখানকার পুঁজিগুলো সেখানে চলে গেছে। এখন আসো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ঘটছে, কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার অসংখ্য কারণ আছে। একটা বড় লার্জ বড় যে কারণটা, সে কারণটা হচ্ছে সবার তোমার হচ্ছে এটার নাম কি ছিল, এই যে কলোনি ছিল, কিন্তু জার্মানির কলোনি ছিল না, ওই জন্য তাদের মধ্যে অসংখ্য ঝগড়া ফাসাদ অনেক কিছু হয়েছে। যখন তাদের এই ঝগড়া ফাসাদ গুলা মিটিগেট কোনো মতেই শেষ হচ্ছিল না, তখন তারা রুজভেল্ট, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে গেছে টু মিটিগেট দিস প্রবলেম। হ্যাঁ, সো এই প্রবলেমটাকে রুজভেল্ট বলছে যে আমি ব্রিটিশদেরকে কেন হেল্প করবো, হোয়াই আই উইল হেল্প ইউ মিস্টার চার্চিল। তখন চার্চিল তাকে বলল যে আচ্ছা, মানে আমরা সরি, চার্চিল বারবার তাকে বলতেছিল যে হচ্ছে হ্যাঁ, যে যদি তাদেরকে হেল্প করে যাতে জার্মানদেরকে ইয়া করতে পারে। তখন রুজভেল্ট চার্চিলকে কয়েকটা শর্ত দিছে, বেসড আপন দোজ কন্ডিশনস হি ক্যান অ্যাসিস্ট তোমার হচ্ছে ইন ওয়ার। একটা প্রাইম কন্ডিশন ছিল তাকে স্বীকার করে নিতে হবে তাদের যত কলোনি আছে, ব্রিটিশদের, ফ্রেঞ্চদের সকল কলোনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদেরকে ছেড়ে দিতে হবে, যেটাকে তোমরা আটলান্টা চার্টার বলো। এই জন্যই তোমরা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সকল দেশ স্বাধীন হয়ে গেছে। সকল দেশ স্বাধীন হয়েছে একমাত্র কারণ তোমার হচ্ছে এইটা, এই যে আটলান্টা চার্টার রুজভেল্টের একটা পলিটিক্যাল প্রপোজিশন ছিল। এখন দেখো এই যে সকল দেশ স্বাধীন হয়ে গেল, রুজভেল্টের এটা ইচ্ছা ছিল না যে আমরা খুব কষ্টে আছি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, ইট ইজ নট লাইক দ্যাট। তখন তোমার তাদের একটা এই ওয়াল স্ট্রিট নামক একটা স্টক মার্কেট ছিল, প্রচুর পয়সা পড়েছিল, কিন্তু সেগুলো ইনভেস্ট করার, ইউটিলাইজ করার কোনো জায়গা ছিল না। তখন রুজভেল্ট কি করছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তোমরা জানো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ নামে দুটো ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। এটার কাজগুলো কি খেয়াল করো, এটার কাজ হচ্ছে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে পৃথিবীর নানান তোমার দেশকে বিনা সুদে, গরিব দেশগুলোতে মোস্টলি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গুলাকে বিনা ইন্টারেস্টে তাদেরকে কি দেওয়া, লোন দেওয়া। সো কারণ তাদের হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকটা বানাইছে হচ্ছে ওয়াল স্ট্রিটের যে পয়সাগুলো ছিল ব্যবসায়ীদের, ওই পয়সাগুলো দিয়া। এবং রুজভেল্ট ওই ব্যবসায়ীদেরকে বলছে যে আমি একটা ব্যাংক বানাবো, বাট আমি তোমাদেরকে কোনো ইন্টারেস্ট দিতে পারবো না। তো ইন্টারেস্টটা কেমনে আসতেছে আমি তোমাদেরকে এটা পরে তোমাদেরকে আলাপ করব। সো ওয়াল স্ট্রিট তার সকল পয়সা দিয়া তারা ওয়ার্ল্ড ব্যাংক বানাইলো। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি, সে সকল দেশে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার কি, থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে আগে ঢাকা থেকে রাজশাহী, থিঙ্ক অ্যাবাউট রাজশাহীর আম রাজশাহীতে পচে যাইতো, ঢাকা শহরে আসতো না। হাঁটি কুমরুলের দুধ হাঁটি কুমরুলে পচে যাইতো, ঢাকা শহর পর্যন্ত আসতো না। সো বিশ্ব ব্যাংকের প্রজেক্ট নিল কি, ঢাকার সঙ্গে সবগুলো ডিস্ট্রিক্টের কমিউনিকেশন করে দিবে, তাই না, রোড ঘাট বানাই দিবে, রাস্তাঘাট বানাই দেওয়ার ফলে কি হচ্ছে, রাজশাহীর আম এখন কি হচ্ছে, ঢাকা শহরে বেচা হচ্ছে, তাই না? সো রাজশাহীর লোক কি ইকোনমিক দিক থেকে লাভালাভ হচ্ছে, প্রফিট পাচ্ছে?
ইয়েস নাজিফা, ঢাকার মানুষ এই যে বেচা বিক্রি করতেছে তাদের কি ইনকাম হচ্ছে? টেকনিক্যালি পাওয়া তো উচিত, কিন্তু স্যার মাঝে মধ্যে যে ইউটিউব চ্যানেল দেখি যে অনেকেই কষ্টে থাকে, তারা তাদের প্রাপ্যটা পায় না। সবাই প্লিজ, সবাই বাংলাদেশের ইকোনমিক মানুষ এত ইকোনমিক ডেভেলপ হয়েছে বিকজ অফ তোমার হচ্ছে রাইজ অফ ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের অসংখ্য সমালোচনা আছে, ক্যাপিটালিজম ছাড়া তো চলাও যায় না। তুমি দেখো দেখো তোমার উত্তরবঙ্গের হিউজ ইন্ডাস্ট্রি, যেটা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, সবাই ঢাকা শহরে পয়সা বিক্রি করতেছে না? তো এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো, বিজনেসটা ফ্যাসিলিটেট হয়ে গেছে। বাংলাদেশে এখন যত মিল্ক ইন্ডাস্ট্রি সবগুলো সিরাজগঞ্জ বেস, কেন তাই না? সিরাজগঞ্জে দেখতো সেখানে আগে থেকে দুগ্ধ খামার এগুলো অনেক বেশি ছিল। তো এই যে যখন কমিউনিকেশনটা ফ্যাসিলিটেট হয়ে গেছে, দেখছো? সো তোমার ওয়ার্ল্ড ব্যাংক যখন কি করলো, সকল ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করে দিল, ওইখানকার লোকাল পিপলরাও তোমার হচ্ছে তারা তাদেরও হচ্ছে লাভালাভ, মানে তারা তাদের ইন্টারেস্টটাও সার্ভ, পারপাসটাও সার্ভ হয়েছে, শহরের মানুষের তো পারপাসটা সার্ভ হচ্ছে। একই রকম ভাবে সারা দুনিয়াতে ওয়ার্ল্ড ব্যাংক শুধুমাত্র রাস্তাঘাট না, নানান ধরনের এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, অল কাইন্ডস অফ কমিউনিকেশন, তারা এগুলোতে ইনভেস্ট করেছে। এখন ইনভেস্ট করার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের লাভ কি হয়েছে? আগে দেখো তোমরা ঢাকা শহরে কি পরিমাণ তোমরা বিদেশি প্রোডাক্ট বিক্রি হইতো, খুব বেশি বিক্রি হইতো। রাজশাহীতে আগে কি সিঙ্গার, আইফোন, স্যামসাং ফোন এগুলো বিক্রি হইতো। সো তোমরা যখন এই যে সবগুলো যখন কি হচ্ছে ফ্যাসিলিটেড হয়ে যাচ্ছে, এখন রাজশাহী থেকে আম আসতেছে, আবার রাজশাহীতে তোমার ফরেন যে তোমার হচ্ছে এটার নাম কি গুডস গুলা সেখানে সেল হচ্ছে। এই যে তোমার যখন এই যে তোমরা রোড গার্ড করতেছো, সেখানে গাড়ি চলতেছে, গাড়িগুলো কোত্থেকে আসতেছে? বড় বড় বিগ বিগ কর্পোরেশন। এই বিগ বিগ কর্পোরেশন তারা যখন বিজনেস করে, তারা তাদের দেখবে যে তারাও কি করে, ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের সেই যে ওয়াল স্ট্রিট, সেই ওয়াল স্ট্রিট থেকে তারা পয়সা নিয়ে কিন্তু শেয়ার নিয়ে কিন্তু তারা বিজনেস করে। ফলে খেয়াল করো, এই যে বিজনেসটা বাড়তেছে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার গুলো হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বাংলাদেশের ইনকাম, বাংলাদেশের ইকোনমি দিন দিন বাড়তেছে না কমতেছে? তোমরা কখনো দেখো যে বাংলাদেশের ইকোনমি ফল ডাউন করতেছে না বাড়তেছে? না স্যার, বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে। সো বাংলাদেশের মানুষের ইনকাম বাড়তেছে। ওয়াল স্ট্রিটের যে ইনকাম, আগে যে পয়সাগুলো পড়ে ছিল, সেগুলো তারা এখন স্যামসাং, অ্যাপল, বড় বড় কোম্পানিগুলোকে দিচ্ছে। ফলে তাদের বিজনেসটা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বাড়তেছে। আমাদের এখানে বাড়তেছে, সেখানে বাড়তেছে। সো এখন একটা গ্লোবাল পুঁজি। আবার দেখা যায় যে কি, তাহলে তো আমাদের বাড়তেছে কিন্তু তাদের আরো বাড়তেছে। সবারই বাড়তেছে ভাই। ওইটাই তো পুঁজির ধর্মটা হচ্ছে বাড়া। পুঁজির ধর্ম কখনো কমা না, পুঁজির ধর্ম হচ্ছে বাড়া। এই জন্য ইনফ্রাস্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে ব্যবসার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার মাত্র 10% ইনফ্রাস্ট্রাকচার আছে, 90% ইনফ্রাস্ট্রাকচার এখনো নাই। বুঝেছেন? অনেকগুলো ইস্যু আছে এখানে। যাই হোক, সো এই যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমি জানি না তোমরা কখনো এগুলো খেয়াল করেছো কিনা। সো ইম্পর্টেন্ট ইস্যু এগুলা, খেয়াল করো যে জায়গাটা। এখন আসো, আমি হচ্ছে চায়নার সঙ্গে ডিল করছি, আমার অনেকগুলো গুডস নিয়ে আসতে হবে, কিন্তু আমি 6 মাস আমার পয়সা নাই। এই 6 মাস পরে আবার আমি চায়নাকে টাকাটা দিয়ে দিতে পারবো বিজনেস করে। এই যে আমার মাঝখানে প্রবলেম, আমার টাকা পয়সা নাই, মাঝখানে আমি কিছু ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। এই ক্রাইসিস যাতে বিজনেসটাতে যাতে কোনো ক্রাইসিস পিরিয়ড না তৈরি হয়, এজন্য তুমি আবার দেখবা আইএমএফ নামক আরেকটা সংস্থা করে দিচ্ছে। তারা দেখতেছে যে কারো কোনো পয়সা লাগতেছে কিনা, মানে মানে ইমিডিয়েট কোনো পয়সা লাগতেছে কিনা, সে পয়সাগুলো দিচ্ছে। তুমি অবাক হয়ে যাবা। যেমন বাংলাদেশে শুধু ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ না, বাংলাদেশে দেখো ইন্ডাস্ট্রি গুলার, এই যে ইলেকট্রিসিটি সবগুলোর পিছনে যত বিগ বিগ তোমার ইনভেস্টমেন্ট, সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক করছে। তুমি দেখো ইভেন এই যে ইন্ডাস্ট্রি গুলো চালাইতে যে লোক লাগে, এখন তাদেরকে তোমার তো ট্রেন্ড এমপ্লয় লাগবে। সে ট্রেন্ড এমপ্লয় তো বাংলাদেশে এক সময় ছিল না। ফলে ট্রেন্ড এমপ্লয় করতে তোমার এডুকেশন লাগবে, এডুকেশন ইনস্টিটিউশন লাগবে। এডুকেশন ইনস্টিটিউশন গুলো বানানোর জন্য তুমি দেখো ওয়ার্ল্ড ব্যাংক পয়সা দেয়। বাংলাদেশে যতগুলো হাই স্কুল আছে তাদেরকে যে বেতন দেয়, এমপিও, মান্থলি পেমেন্ট অর্ডার, আই ডোন্ট নো যে তোমরা এগুলো নাম শুনেছো কিনা। সরকারের পয়সা আছে এত টাকা দেওয়া, সরকার কি করে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এগুলো ধার নেয়, ধার নিয়ে ওদেরকে পয়সা দেয়, পরে আস্তে আস্তে শোধ করে। একটা পয়সাও তো তাদেরকে সুদ দেওয়া লাগে না, শুধু ওদের যে একটা অফিস আছে। আমাদের আমাদের স্কুলের যে বেতনগুলো, আপনি কি সেটা কথা বলছেন? মানে এমপিও, মানে মান্থলি পেমেন্ট অর্ডার, মানে আমাদের হাই গভর্নমেন্ট এই পয়সাগুলো স্কুলে কোথা থেকে যেসব পায়? বেতনটা, এগুলো তো বাংলা সরকার ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফ্রি পায় না, বাট তাদের থেকে ধার করে নিয়ে এসে তো বেতনগুলো দেয়, আস্তে আস্তে শোধ করে। এখন ওয়ার্ল্ড ব্যাংক কেন এখানে পয়সা দেয়, সে কেন এখানে ধার দেয়? কারণ সে ধার দেয় কারণ সে এখানে তার যে ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলাকে রান করার জন্য, অপারেট করার জন্য তার স্কিল লেবার ফোর্স দরকার। স্কিল লেবার ফোর্স তো নেই। তো লেবার ফোর্স যাতে তৈরি হয় সেই জন্য পয়সাগুলো এখানে ধার দিচ্ছে। বুঝছো জিনিসটা? গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে শোধ করে, তাদেরকে কোনো ইন্টারেস্ট, বিনা ইন্টারেস্টে শোধ করে। সো দেখো, একটা দেশের ইকোনমি ডেভেলপ করছে, ওয়ার্ল্ড ইকোনমিটাও ডেভেলপ করছে, এটা গ্লোবাল ক্যাপিটাল।
আগে সব পয়সা যদি ব্রিটেনে চলে যেত, এখন কিন্তু সব পয়সা ব্রিটেনে যায় না। এখন সারা এই যে সকল ধরনের কোম্পানিগুলো পাচ্ছে, আবার লোকাল লোকরাও বেনিফিটেড হচ্ছে। বুঝেছো জিনিসটা এখন আবিহা? আবিহা বুঝেছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, আমি আর বেশি আলাপ করছি না, তোমাদের অনেকের 5টা বাজে মিড টার্ম এক্সাম আছে, আমি শেষ করে ফেলছি তাড়াতাড়ি। আচ্ছা, সো নিউ লিবারালি, আচ্ছা এখন আমি যে জায়গাটাতে আসতে যাচ্ছিলাম, সো এই যে মানে ইউরোপের লোকরা ওরা একসময় প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে, আজকের ইউরোপ মানে আমাদের লুটপাটের টাকা। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদের মধ্যে তো এক ধরনের ইয়ে আসছে, তাই না, সেন্স আসছে যে আমরা তো আসলে ওদের থেকে অনেক নিয়ে আসছি। আবার আরো একটা ইস্যু আছে, ইউরোপ তো দে কান্ট সার্ভাইভ লোনলি। ব্রিটেনে কি উৎপাদন করে ভাই? কিচ্ছু উৎপাদন করে না, একটা সার্ভিস ইকোনমি দিয়ে তারা বসবাস করে। তাদের তো সবকিছু তো আমাদের মতো কান্ট্রি গুলা থেকে যায়, তারা তাদের ইন্ডাস্ট্রি গুলো দেখো, কেন আমাদের এখানে গার্মেন্টস ডেভেলপ করেছে, কেন অন্যান্য কান্ট্রিতে অন্যান্য আদার কাইন্ডস অফ ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ করেছে। ওই রকম পয়সাও তো নাই মানে মানে ইন্ডাস্ট্রি গুলোকে রান করার। একটা শ্রমিককে তোমার, যেমন তারা একটা বাংলাদেশে একটা শ্রমিকরে মাসে 10,000 টাকা দিয়ে সারে, কিন্তু তাদের দেশে একটা শ্রমিকরে একদিনে 10,000 টাকা দেওয়া লাগবে। খেয়াল করছো জিনিসটা? ফলে অনেক কারণে তারা এগুলোকে বাইরে দিয়ে দেয়। এখন আসো আমাদের মতো কান্ট্রি গুলাতে যেহেতু হ্যাঁ তাদের একসময় কলোনি ছিল, ফলে আবার এই কান্ট্রি গুলোর সঙ্গে তাদেরকে কন্টিনিউয়াস বিজনেস করা লাগে, ফলে এই কান্ট্রি গুলাতে তারা নানান কাজে নানান সময় ইনভেস্ট করা লাগে। এখন এই ইনভেস্ট গুলা তাদের প্রত্যেক সরকার, ইউরোপের, আমেরিকার, তাদের একটা চাঙ্ক থাকে এই কান্ট্রি গুলাতে ইনভেস্টমেন্ট, ডোনেশন, সামটাইমস তারা একদম বিনা পয়সায় ডোনেশনও করে বিকজ অফ দেয়ার ওন পারপাস। অনেকগুলো এখানে পলিটিক্স আছে, অনেক ইস্যু আছে, আমি সেই আলাপগুলোতে আপাতত যাচ্ছি না বিকজ আমাদের টাইম কম। তারা যে কাজগুলো মোস্টলি যে তারা আফ্রিকা কাজ করে, তারা এখানে ইনভেস্ট করতে চায়, ডোনেশন দেয় নানান কাজে। এই সবগুলা টাকা পয়সা তারা একসময় ডিসিমিনেট করতো থ্রু গভর্নমেন্ট। আমাদের এখানে স্বাস্থ্য খাত, মেয়েদের জেন্ডার ইকুয়ালিটি এনশিওর করা, তাই না, তারপর হচ্ছে তোমার এই যে এডুকেশন সেক্টর ডেভেলপ করা, অনেক জিনিস ডেভেলপ করার ক্ষেত্রে তারা হচ্ছে ফান্ডিং করতো। কিন্তু গভর্নমেন্টের ফান্ডিং করতে যায় তারা যে জিনিসটা রিয়েলাইজ করলো যে প্রচুর পরিমাণে কারাপশন হয়, তখন তারা চিন্তা করলো না, এই পয়সাগুলো গভর্নমেন্টকে না দিয়ে বাইপাস করে আমি এনজিও কে দিই। বুঝেছো জিনিসটা তোমরা এখন, যে কেন বাংলাদেশ এনজিও ডেভেলপ করেছে খুব বেশি? তাদের পয়সাগুলো এখন আসছে এনজিওর মধ্য দিয়ে। ফলে এনজিও এখন কি করতেছে, তোমার ক্ষুদ্র ঋণ বলো, মাইক্রো ক্রেডিট বলো, হেলথ ইস্যু, তাই না, এক একটা এনজিও এক একটা ইস্যু নিয়ে কাজ করে। কেউ কাজ করে হাওর এলাকা নিয়ে, কেউ কাজ করে তোমার জেন্ডার ইকুইটি নিয়ে, কেউ ব্লা ব্লা ব্লা। বুঝেছো জিনিসটা কিভাবে ফাংশন করে? সো তারা এই যে এনজিও গুলোকে ডেভেলপ করছে। আবার ওই সময় যারা গ্লোবাল যে বড় বড় বিগ বিগ কর্পোরেশন গুলা, দে আর সাসপিশিয়াস অ্যাবাউট তোমার হচ্ছে এর নাম কি মডার্ন স্টেট, তখন তারা স্টেটকে বাইপাস করে নানান ধরনের ইয়া করে তারা স্টেটকে ফোর্স করে তোমার হচ্ছে এটার নাম কি এই যে প্রাইভেটাইজেশন করছে। তোমরা এগুলো দেখে নিবা, আমাদের খুব একটা সময় নেই। সো প্রাইভেটাইজেশন কইরা তারা যে কাজটা করলো, তোমার এটার নাম কি সবকিছুকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো, মোস্টলি এভরিথিং প্রাইভেটাইজ হয়ে গেছে। হেলথ, ইকোনমি, এডুকেশন, তাই না, এখন সবকিছু গভর্নমেন্ট। এখন তুমি দেখো আমাদের এডুকেশন কি পরিমাণে প্রাইভেটাইজেশন হয়েছে, হেলথ কিরকম প্রাইভেটাইজেশন হয়েছে, ইট ওয়াজ বিকজ অফ নিউ লিবারেল আউটলুক। ওকে, আমি এত ডিটেইলে এখন যাচ্ছি না, আমাদের সময় কম। নিউ লিবারেল আইডিওলজি attempts to improve the well-being of the arts population। তারা ওয়েলবিংটাকে আগে মাপতে হচ্ছে মূলত 3টা জিনিস দিয়ে। আগে মাপতো শুধু একটা দিয়ে, যে শুধু ইনকাম বাড়ছে কিনা। পরবর্তীতে তারা হিউম্যান ডেভেলপমেন্ট নামে আরেকটা ইন্ডিকেটর তারা ডেভেলপ করেছে। ওই ইন্ডিকেটরের মধ্য দিয়ে তারা বলতেছে যে শুধু একটা রাষ্ট্রের ইনকাম হওয়া মানেই সেখানে ডেভেলপমেন্ট ঘটেছে। ইট ওয়াজ নট লাইক দ্যাট। সেখানে মানুষের লনজিভিটি যেটাকে আমরা বলি, মানুষের আয়ুষ্কাল কতটুকু বেড়েছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তারপর সেখানে মানুষের এই যে তোমার এই যে এটার নাম কি তোমার এডুকেশন, সাক্ষরতার হার কিরকম বেড়েছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আর পার ক্যাপিটা ইনকাম তো আছেই। সো এইগুলা দিয়ে তোমার হচ্ছে ডেভেলপমেন্টটা মাপতো। এখন স্টিল এই নিফটিগুলো দিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখনো মাপে। তোমরা যারা ইকোনমিক্স কোর্স করেছো তোমরা এগুলো নিয়ে আরো ভালো জানার কথা, পড়ে নিবা। যাই হোক, কিন্তু নিউ ইকোনমির একটা বাজে একটা প্রভাব পড়েছে। বাজে প্রভাবটা হচ্ছে সোসাইটিতে যারা রিচেস্টরা আরো রিচেস্ট হয়েছে, যারা পুয়ার তারা আরো পুয়ার হয়েছে। ওকে, এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান এলস? আমার খুব একটা সময় নেই, আমি ক্লাসের টাইম শেষ। এনি কোশ্চেন এনিওয়ান ফ্রম এনিওয়ান এলস? স্যার, হ্যাঁ বলো। স্যার একটা মানে কথাটা আমি আসলে কার কাছ থেকে শুনেছি ঠিক মনে নাই, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে হেলথ সেক্টরটাকে ইচ্ছা করে নেগলেক্ট করা হয় যাতে তার গ্রোথটা ঠিক মতো থাকে বা তাদের পাওয়ারটা তাদের নিজেদের হাতে থাকে। আপনি কি এইটার সাথে পরিচিত বা আপনি কি আমাকে এক্সপ্লেইন করতে পারবেন?
স্যার আমি আপনাকে এটুকুই বলতে পারছি, মানে আমি এটুকুই শুনেছি, আমি বাকি আলাপে আর যাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কি বলছো আমি মিস করছি। হ্যালো আবিহা, ক্যান ইউ রিপিট ইউর কোশ্চেন প্লিজ? হ্যালো হ্যালো আবিহা, ক্যান ইউ রিপিট ইউর কোশ্চেন প্লিজ? স্যার আপনার কথা বাফার করছে। আচ্ছা, ক্যান ইউ জাস্ট রিপিট স্যার ইউর কোশ্চেন? তৃতীয় জি জি স্যার, তৃতীয়, হ্যাঁ হ্যাঁ স্যার, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ জি স্যার। তৃতীয় বিশ্বগুলোতে তৃতীয় বিশ্বগুলোতে স্যার উন্নয়নের জন্য হ্যাঁ হেলথ সেক্টরটাকে ইচ্ছা করে নেগলেক্ট করা হয়। নো নো, ইট আপনি ইজ কি নট এই লাইক দ্যাট। স্টেটমেন্টের সাথে পরিচিত? ইট ইজ নট আচ্ছা, লাইক দ্যাট। এটা হচ্ছে ইস্যু হচ্ছে গভর্নমেন্ট পলিসির উপর। তৃতীয় বিশ্বের অনেকগুলো রাষ্ট্র তুমি দেখবা, যে রাষ্ট্রে যত বেশি জবাবদিহিতা সে রাষ্ট্রের হেলথ সিস্টেম তত বেশি তোমার হচ্ছে স্ট্রং। যে রাষ্ট্র যত বেশি অথরিটেরিয়ান ওই রাষ্ট্রের হেলথ সিস্টেম তত বেশি প্রেজাইল। এটা নিয়ে অসংখ্য স্টাডিও আছে। তুমি দেখবা মায়ানমার যত বেশি অথরিটেরিয়ান ওই রাষ্ট্রের হেলথ সিস্টেম তত বেশি প্রেজাইল। কারণ রাষ্ট্র যখন অথরিটেরিয়ানিজম হয়ে যায় তখন সে জনগণকে থোড়াই কেয়ার করে, বুঝছো? দে ডোন্ট কাউন্ট দা তোমার হচ্ছে পিপল। বুঝেছো জিনিসটা? স্যার আমার প্রশ্নটা আসলে এটা নিয়ে যে অথরিটেরিয়ান হওয়ার সাথে স্যার উন্নয়নের সম্পর্কটা আসলে, আচ্ছা স্যার থাক, অথরিটেরিয়ান আমি হলে তো পরে রাষ্ট্র জিজ্ঞেস যা করবো। যা চায় তা। আমরা এটা নিয়ে অলরেডি একটা ক্লাসে কোথাও আলাপও করেছিলাম। হ্যাঁ, একটা রাষ্ট্র যত অথরিটেরিয়ান হয় ওই রাষ্ট্রের তোমার এটার নাম কি হেলথ সিস্টেম তত বেশি প্রেজাইল হয়। আর রাষ্ট্র যত বেশি অ্যাকাউন্টেবল হয় সেখানকার হেলথ সিস্টেম তত বেশি অ্যাকাউন্টেবল হয়। ওকে, আর এনিওয়ান ফ্রম এনিওয়ান এলস? আমি রাখবো। স্যার হ্যাঁ বলো। আমাদের মিডের আগে তো এটা লাস্ট ক্লাস, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা কোয়েশ্চেনটা কেমন হবে, সিলেবাস একটু যদি বলে আচ্ছা, আমি হচ্ছে ডিটেল গাইডলাইন যেরকম একটা পাঠাইছি ক্লাস টেস্টের, এরকম মিড টার্মের একটা গাইডলাইন আপলোড করে দিব। ওকে ওকে স্যার। ওকে, আর আমি তোমাদেরকে দুটো রিডিংস দিচ্ছি ন্যাশনালিজম নিয়ে এবং আইডিওলজিস নিয়ে, পড়ে নিবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। হ্যাঁ, সবাই ভালো থেকো। বেস্ট উইশেস ফর ইউর মিড টার্ম এক্সাম। টেক কেয়ার, স্যার। বাই। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট ক্লাসে কোনো ক্লাস নেই, ওয়ালাইকুম জন্মাষ্টমীর অফ। এনজয় ইউর হলিডে, বাই। ওকে স্যার।